বিজ্ঞান যেমন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না, ইতিহাসও প্রমাণ ছাড়া কিছুই লিখে রাখে না। আজকের গল্পে ধর্ম সংক্রান্ত যে সকল বক্তব্য রয়েছে তা গল্পের প্লট তৈরির জন্য ব্যবহৃত হয়েছে এবং তা লেখকের নিজস্ব। সূচিপত্রের গল্প কোনোভাবেই কোনো ধর্মকে উস্কানি বা প্ররোচনা দেয় না। আমাদের সকল প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে আমাদের আবেদন, শুধুমাত্র গল্প শোনার আনন্দেই আজকের গল্পটি উপভোগ করুন। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হ্যাঁ বন্ধুরা, আজকে আবারও মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই আপনারা জানেন একমাত্র সূচিপত্রের পাতায় ঠিক বেলা 12টায় মঙ্গলের বার বেলায় আরও একটা নতুন গল্পের অপেক্ষা। আজ আপনাদের শোনাব সপ্তদশ শতাব্দীর ভারতবর্ষের ইতিহাসের পাতা থেকে নেওয়া এক জীবন্ত মহাবীরের কাহিনী। অবশ্যই তাকে আমরা বলতে পারি ভারতবর্ষের শেষ মহাবীর। আজকের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করতে যেন ভুল না হয়। ও হ্যাঁ, সঙ্গে বলবো, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আরও এরকম রোমাঞ্চকর গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রকে, আর পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, নারী কণ্ঠে ভাস্বতী, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কলমে সপ্তদশ শতাব্দীর ভারতবর্ষের ইতিহাসের পাতা থেকে নেওয়া ভারতের শেষ সম্রাটের কাহিনী, ভারতের শেষ মহাবীর হর্ষবর্ধন। আধুনিক ইতিহাস বলে কুরুক্ষেত্রের যোদ্ধাদের কাহিনী হচ্ছে পৌরাণিক রূপকথা, আর সেই জন্যই এখানে ঐতিহাসিকদের সঙ্গে তর্ক করবার না আমাদের কোনো দরকার নেই, কারণ রামায়ণী কথাকেও তারা আমল দেন না, আর এ নিয়ে আমাদের গোলমাল করে কোনো লাভই নেই। কিন্তু আজ আমরা যে মহাবীরের কাহিনী বলতে বসেছি তিনি পৌরাণিক ইতিহাস পূর্বযুগের মানুষ নন। কেবল প্রাচীন ইতিহাসে, ভ্রমণ কাহিনীতে অথবা কাব্যে আর নাট্য সাহিত্যে তার নাম অমর হয়ে নেই। তাকে সত্যিকারের রক্তমাংসের মহাবীর বলে স্বীকার করে নিয়েছেন আধুনিক ঐতিহাসিকরাও। সপ্তম শতাব্দীর আর্যাবর্ত আজও গৌরবোজ্জ্বল হয়ে আছে একমাত্র তারই নামের মহিমায়। হ্যাঁ, তিনি হচ্ছেন ভারতবর্ষের শেষ মহাবীর সম্রাট। তিনি নিজের নাম সই করতেন মহারাজাধিরাজ শ্রীহর্ষ, আর আজকের ইতিহাস তাকে জানে হর্ষবর্ধন বলে। ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসেবে হর্ষবর্ধন হচ্ছেন চতুর্থ স্থানীয়। ঐতিহাসিক ভারতে সর্বপ্রথম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন গ্রিক বিজয়ী চন্দ্রগুপ্ত 323 অথবা 322 খ্রিস্টপূর্বাব্দে, কিংবা তারও 2-1 বছর আগে। তার এই বিশাল সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য নামে বিখ্যাত। এই সুবিশাল সাম্রাজ্যের উপর পূর্ণ গৌরবে প্রভুত্ব বিস্তার করেন যথাক্রমে তার পুত্র বিন্দুসার এবং পৌত্র সম্রাট অশোক। 232 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গেই এই সুবিশাল মৌর্য সাম্রাজ্যের অধঃপতন আরম্ভ হয়, আর তারপর অর্ধ শতাব্দী যেতে না যেতেই লুপ্ত হয়ে যায় এই সুবিশাল মৌর্য সাম্রাজ্য। মৌর্যদের কয়েক শতাব্দী পরে দ্বিতীয় ভারতীয় সাম্রাজ্য স্থাপন করেছিলেন সম্রাট সমুদ্রগুপ্ত। তিনি সিংহাসনে আরোহণ করেন 330 খ্রিস্টাব্দে। দিগ্বিজয়ে বেরিয়ে প্রায় সমগ্র ভারতবর্ষ তিনি জয় করেছিলেন। এই দ্বিতীয় ভারত সাম্রাজ্য ইতিহাসে গুপ্ত সাম্রাজ্য নামে বিখ্যাত। সমুদ্রগুপ্তের আরও 3 জন প্রসিদ্ধ বংশধর হচ্ছেন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি কালিদাসের কাব্যের বিক্রমাদিত্য; দ্বিতীয়জন সম্রাট প্রথম কুমারগুপ্ত এবং সম্রাট স্কন্দগুপ্ত। এই শেষোক্ত সম্রাটের মৃত্যুর অর্থাৎ 467 খ্রিস্টাব্দের পর গুপ্ত সাম্রাজ্যের পতন আরম্ভ হয় বটে, কিন্তু গুপ্ত রাজারা
তারা আরও কিছুকাল পর্যন্ত নিজেদের সিংহাসন রক্ষা করতে পেরেছিলেন। সম্রাট স্কন্দগুপ্তের মৃত্যুর পর ভারতের ওপর বিদেশি ও বর্বর হুনদের প্রাধান্য ক্রমেই বেড়ে উঠতে লাগল। হুন রাজা মেহিরকুল শেষটা এমন অত্যাচার আরম্ভ করল যে মালবের অধিপতি যশোধর্মদেব তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হন। যশোধর্মদেবের আহ্বানে ভারতের আরও কয়েকজন রাজা এসে তার সঙ্গে যোগ দেন। 528 খ্রিস্টাব্দে মেহিরকুলের সঙ্গে যশোধর্মদেবের এক স্মরণীয় যুদ্ধ হয়, আর সেই যুদ্ধের ফলে মিহিরকুল পরাজিত হয়ে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যায়। এই যশোধর্মদেবী হচ্ছেন তৃতীয় ভারতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার যে শিলালিপি পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট ভাষায় লেখা, তিনি পূর্বে ব্রহ্মপুত্র নদ থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে ত্রিবাঙ্কুরের শেষ পর্যন্ত এক বিশাল ভূভাগের অধিকারী ছিলেন। তার আনুমানিক মৃত্যুকাল 550 খ্রিস্টাব্দ। কিন্তু আশ্চর্য কথা এই যে এত বড় একজন দিগ্বিজয়ী সম্রাট সম্বন্ধে ইতিহাস আর কিছুই বলতে পারে না, কিংবা এজন্য বিস্মিত না হলেও চলে, কারণ ইংরেজ ঐতিহাসিক যে সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ান উপাধি দিয়েছিলেন, আজ থেকে 150 অথবা 100 বছর আগেও আমরা তার নাম পর্যন্ত জানতাম না। দৈবগতিকে এলাহাবাদের অশোক স্তম্ভের উপর উৎকীর্ণ সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লিখিত এক শিলালিপি পাওয়া গিয়েছে, আর তাই তো আজ আমরা তার অপূর্ব আর বিচিত্র সমস্ত কাহিনী জানতে পেরেছি। সুতরাং এমন আশা করলে অন্তত আমাদের অন্যায় হবে না যে হয়তো অদূর ভবিষ্যতে এইভাবেই আমরা হঠাৎ একদিন সম্রাট যশোধর্মদেবেরও সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ ইতিহাস সংগ্রহ করতে পারব। 6ষ্ঠ শতাব্দীর প্রথমার্ধে ভারতবর্ষের মধ্যে একমাত্র বৃহৎ নাম ছিল যশোধর্মদেবের, কিন্তু 6ষ্ঠ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতবর্ষের রাজনৈতিক বা সামাজিক অবস্থা কিরকম ছিল আজ পর্যন্ত না তা আবিষ্কৃতই হয়নি। বড়জোর এইটুকু বলা যায়, যশোধর্মদেবের মৃত্যুর পর উত্তর ভারতে আর কোনো একচ্ছত্র সম্রাট বিদ্যমানই ছিলেন না। উত্তরাপথের ভিন্ন ভিন্ন দেশে তখন রাজত্ব করতেন ভিন্ন ভিন্ন রাজারা, এবং মিহিরকুল না থাকলেও উত্তর পশ্চিম পাঞ্জাবের এখানে ওখানে মাথা তোলবার চেষ্টা করত ছোট ছোট হুন রাজারা বা তাদের নিকট সম্পর্কীয় গুর্জর বংশীয় দলপতিরা। উত্তর ভারতের বিভিন্ন প্রদেশে তখন রাজত্ব করতেন যে সমস্ত অপেক্ষাকৃত পরাক্রান্ত রাজা, তাদের মধ্যে প্রধানত এই 3 জনকে নিয়েই আমরা আমাদের কাহিনী আরম্ভ করব। স্থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধন, মালব দেশের গুপ্তবংশীয় রাজা দেবগুপ্ত, মগধ, গৌড় আর রাঢ় দেশের গুপ্তবংশীয় রাজা শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত, যিনি আমাদের কাছে মহারাজা শশাঙ্ক নামেই পরিচিত। কুরুক্ষেত্র, এই নাম শুনলে আজও প্রত্যেক হিন্দুর ধমনীতে ধমনীতে চঞ্চল হয়ে ওঠে রক্তস্রোত। না, এ কেবল কুরুপাণ্ডবের আত্মঘাতী যুদ্ধক্ষেত্র নয়, এখানেই প্রথমে পার্থ সারথী রূপে ভগবানের অবতার শ্রীকৃষ্ণের পবিত্র মুখে আত্মপ্রকাশ করেছিল গীতার মহাবাণী। এখানে একদিকে যেমন ভীমার্জুন, কর্ণ, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি মহামহা যোদ্ধারা অপূর্ব বীরত্ব দেখিয়ে অর্জন করেছিলেন অমরত্ব, ঠিক সেরকমই অন্যদিকে নিঃশেষিত হয়ে গিয়েছিল আর্য ভারতের সমস্ত ক্ষাত্র বীর্য। এই শতস্মৃতি বিজড়িত ভূমির উপর গিয়ে দাঁড়ালে আজও হৃদয়ের মধ্যে অনুভব করা যায় শত মৃতপুত্রের শোকে কাতর গান্ধার কন্যা গান্ধারীর করুণ ক্রন্দন, নিষ্ঠুর সপ্তরথীর দ্বারা আক্রান্ত বালক অভিমন্যুর নিষ্ফল সিংহনাদ, দুঃশাসনের রক্ত পান করে তৃতীয় পাণ্ডবের উন্মত্ত তাণ্ডব, রক্তবন্যায় ভাসতে ভাসতে অষ্টাদশ অক্ষৌহিনীর 39,36,600 সৈন্যের চরম মৃত্যু যন্ত্রণা। এই বিরাট নরমেধ যজ্ঞের ফল কি? পাণ্ডবদের মৃত্যুর পরে আর্যাবর্তে আর এমন কোনো ক্ষত্রিয় রইল না বিদেশি জবনদের বাধা দেওয়ার জন্য সবল হস্তে যে অস্ত্র ধারণ করতে পারে। আর সেই জন্যই তারই কিছুকাল পরে উত্তর ভারতের নাট্যশালার মধ্যে আমরা প্রবেশ করতে দেখেছি ইরানি,
আর গ্রিক দিগ্বিজয়ীদের। ষষ্ঠ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কুরুক্ষেত্র বা স্থানেশ্বরের সিংহাসনে উপবিষ্ট ছিলেন প্রভাকর বর্ধন। তখন গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল বটে, কিন্তু গুপ্তবংশীয় ক্ষুদ্রতর রাজারা তখনও ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বলেই গণ্য হতেন। এই প্রভাকর বর্ধনের রানী ছিলেন যশোমতী। তিনি গুপ্তবংশজাতা এবং সেই জন্যই তার স্বামী নিজেকে ভাগ্যবান বলে মনে করতেন। তাদের দুই পুত্র, জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন আর কনিষ্ঠ হর্ষবর্ধন। রাজশ্রী নামে তাদের এক কন্যার নামও ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তিনি ছিলেন কান্যকুব্জের অধিপতি গ্রহবর্মার সহধর্মিণী। সেই সময়ে ভারতের প্রত্যেক রাজাই ভাবতেন বাহুবলে পররাজ্য অধিকার করাই হচ্ছে রাজার বা বীরের ধর্ম। আর যে রাজা নিজের রাজ্যের নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকতে চাইতেন, তাদের যোগ্যতা সম্বন্ধে জনসাধারণ না কখনোই উচ্চ ধারণা পোষণ করত না। হ্যাঁ, সত্য কথা বলতে কি, আজও আমাদের এই পৃথিবী এতটুকুও বদলায়নি। আজও পৃথিবীতে যত যুদ্ধবিগ্রহ, তাদের একমাত্র কারণ হচ্ছে এই পররাজ্য লোভ। গুপ্ত রাজকন্যা যশোমতীকে বিবাহ করে প্রভাকর বর্ধনের উচ্চাকাঙ্ক্ষা ক্রমেই উচ্চতর হয়ে উঠছিল। উত্তরে পাঞ্জাবের কয়েকটি প্রদেশকে করতলগত করে দক্ষিণ মধ্য ভারতের মালব দেশ পর্যন্ত তিনি নিজের বিজয় পতাকা বহন করে নিয়ে গেলেন। মালবের গুপ্তবংশীয় রাজা খুব সম্ভব যুদ্ধক্ষেত্রেই তার জীবন বিসর্জন দিলেন। সেই বংশেরই দেবগুপ্তকে সামন্ত রাজারূপে মালবের সিংহাসনে বসিয়ে প্রভাকর বর্ধন আবার ফিরলেন স্থানেশ্বরে। তখন ভারতে সম্রাট পদবীর চলন ছিল না। যারা সাম্রাজ্যের অধিকারী হতেন তারা গ্রহণ করতেন একরাট কিংবা মহারাজাধিরাজ পদবী। প্রভাকর বর্ধন মহারাজাধিরাজ রূপেই তার সাম্রাজ্যে পরিচিত ছিলেন। 604 খ্রিস্টাব্দ। খবর এলো উত্তর পশ্চিম পাঞ্জাবের সেই দুর্ধর্ষ হুনরা আবার বিদ্রোহ ঘোষণা করেছে। যুবরাজকে ডেকে প্রভাকর বর্ধন বললেন, রাজ্যবর্ধন, দেখো, আমি ক্রমেই বৃদ্ধ হয়ে পড়ছি। অদূর ভবিষ্যতে তুমি হবে মহারাজা। আমি বর্তমান থাকতেই তাই তোমার উচিত রাজকার্যে অভ্যস্ত হওয়া। আচ্ছা, তুমি জানো কি বিজাতীয় হুনরা আবার বিদ্রোহী হয়েছে? তা তুমি তাদের দমন করতে যেতে পারবে কি? তরুণ যুবক রাজ্যবর্ধন নত মস্তকে হাস্যমুখে বললেন, পিতা, ক্ষত্রিয় আমি, অস্ত্র ধারণ করাই আমার কর্তব্য। মহারাজের আদেশ হলেই আমি যুদ্ধযাত্রা করতে পারি। উত্তম বৎস, উত্তম। শোনো, এবারে হুনদের এমন শিক্ষা দিয়ে আসবে ভবিষ্যতে তারা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু স্মরণ রেখো যুবরাজ, এই হুনরা সহজ শত্রু নয়। তোমার জননীর পূর্বপুরুষরা এক সময় ছিলেন ভারতবর্ষের সম্রাট, কিন্তু দুরাত্মা হুনদের দৌরাত্মেই তাদের ওই বিপুল সাম্রাজ্য আজ পরিণত হয়েছে অতীতের স্বপ্নে। 15 বছরের ছোট্ট রাজকুমার হর্ষবর্ধন পিতার নয়নের মণি। তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, পিতা, আমিও কি ক্ষত্রিয় নই? দেখুন, দাদা যাবেন যুদ্ধে আর আমি বসে থাকবো রাজপ্রাসাদে। কেন, আমার কি অস্ত্রশিক্ষা হয়নি? প্রভাকর বর্ধন তার মাথার উপর সস্নেহে হাত রেখে বললেন, এখনো তো সময় হয়নি পুত্র। যথা সময়ে তুমিও যুদ্ধযাত্রা করবে বৈকি। কিন্তু হর্ষবর্ধন সে বোঝ মানে না। মহারাজা তখন বাধ্য হয়েই বললেন, বেশ বেশ বেশ, শোনো, তুমিও কিছু সৈন্য নিয়ে যুবরাজের পিছনে পিছনে যাও। যুদ্ধক্ষেত্রের অনতি দূরে পার্বত্য অরণ্যে তুমি মৃগের অনেক সুযোগও পাবে। সেইখানে তোমার শিবির স্থাপন করো। আর হ্যাঁ, দরকার হলে যুবরাজ তোমাকে আহ্বান করবেন। কেমন? এই ব্যবস্থা তবু মন্দের ভালো। হর্ষবর্ধন আর কিছুই বললেন না।
নীলাকাশের অনেকখানি আচ্ছন্ন করে দাঁড়িয়ে আছে পর্বতের পর পর্বত নীল মেঘমালার মতো। তাদের শিখরগুলো বিপুল শূন্য ভেদ করে উপর দিকে উঠে গিয়েছে। তারা যেন কোনো দুর্গম দানব লোকের কোলে পাথরে গড়া সারি সারি পূজার দেউল। আর সেই পার্বত্য রাজ্যের নিচের দিকটা আচ্ছন্ন করে আছে বহুদূর পর্যন্ত বিস্তৃত এক গহন অরণ্যের লতা গুল্মতরুর নিবিড় শ্যামলতা। সেখানে বনস্পতিদের মাথার উপরে রবিকর রেখার সোনার ঝালর দেখে ভেঙে গিয়েছে গানের পাখিদের রাতের ঘুম। উত্তপ্ত জীবনের আনন্দে উচ্ছ্বসিত হয়ে তারা প্রেরণ করছে আকাশে বাতাসে পৃথিবীর দিকে দিকে গীতিময় প্রীতির বাণী। কিন্তু কলকণ্ঠ বিহঙ্গদের স্তম্ভিত আর স্তব্ধ করে আচম্বিতেই অদূরে জেগে উঠল বৃহৎ এক জনতার উত্তেজিত কোলাহল। সঙ্গে সঙ্গেই শোনা গেল হস্তির বৃংহতি আর ধাবমান অশ্বদলের দ্রুত পদধ্বনি। আর এতেই চঞ্চল হয়ে উঠল অরণ্যের অমানুষ বাসিন্দারা। এই সমস্ত বিপজ্জনক ধ্বনি তাদের কাছে অপরিচিত নয়। কোনো অন্তরালে হয়তো একটি মৃত মৃগের দেহ নিয়ে বসে একটি ব্যাঘ্র নিশ্চিন্তে প্রাতরাশের আয়োজন করছিল। কোনো ঝোপের আড়ালে শুয়ে শুয়ে মাটির ওপর লাঙ্গুল আছড়ে বাঘিনী আহ্বান করছিল তার শাবকদের খেলা করবার জন্য। সারা রাত বনে বনে ঘুরে ভাল্লুক আর ভাল্লুকি আবার গিরিগুহায় ফিরে ক্লান্ত দেহে দিবানিদ্রার জন্য প্রস্তুত হচ্ছিল। অন্ধকারের বিভীষিকা দূর হয়েছে দেখে হরিণ হরিণীরা সাহস সঞ্চয় করে দলে দলে বেরিয়ে এসেছিল নতুন রোদে স্নাত তৃণভূমির ওপর। সমবেত মানুষদের ভয়ালো সাড়া পেয়ে তারা সবাই আতঙ্কে শিউরে উঠে যে যেদিকে পারল সরে পড়ল। বনতল শব্দিত কম্পিত করে একসঙ্গে মিলে মিশে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো বাঘ ভাল্লুক বরাহ নেকড়ে হরিণ সঙ্গে শশকরাও। উপরেও গাছের শাখা ছেড়ে আকাশের গায়ে আশ্রয় নিল সারস বক হাঁস ময়ূর সঙ্গে আরও নানা জাতের পাখিরা। বানররা আরও উঁচু ডালের ওপর উঠে ঘন পাতার আড়ালে আত্মগোপন করে কিচিরমিচির শব্দে চারদিকে রটিয়ে দিতে লাগল এই আসন্ন বিপদের সংবাদ। বনবাসী এই সমস্ত জীব কেউ কারোর বন্ধু নয় বটে, কিন্তু তারা সবচেয়ে ভয়ানক শত্রু বলে মনে করে এই মানুষদের। বাঘ জীব হিংসা করে কেবল নিজেদের প্রাণ রক্ষার জন্য, কিন্তু আমরা মানুষরা প্রাণী হত্যা করি অকারণেই আনন্দ পাওয়ার জন্য। হরিণরা বনে থেকে বাঘের খোরাক হতেও রাজি, তবু মানুষের কাছে লোকালয়ে আসতে তারা একেবারেই প্রস্তুত নয়। এই বনে আজ শিকার করতে বেরিয়েছেন স্থানেশ্বরের রাজকুমার হর্ষবর্ধন, আর তার সঙ্গে আছেন তার বয়স্যরা এবং সৈন্যগণ। দীর্ঘ দ্রংষ্টা বিপুল বপু এক বরাহ, দুই চোখে তার ক্রোধের অগ্নি, নাসারন্ধ্রে ঝড়ের ঝাপটা, চার পায়ে বিদ্যুতের গতি, আর তার পেছন পেছন ধেয়ে আসছে এক তেজি ঘোড়া। পৃষ্ঠে অসীন তরুণ হর্ষবর্ধন এবং হর্ষবর্ধনের দক্ষিণ হস্তে উদ্যত তার বর্ষাদণ্ড। হঠাৎই অরণ্যপথে দেখা দিল আরও এক অশ্বারোহী। দূর থেকেই সে চিৎকার করে বলল, রাজকুমার, রাজকুমার ক্ষান্ত হন, অশ্বরশ্মি সংযত করুন, অশ্ব থামান। রাশ টেনে ধরতে হর্ষবর্ধনের ঘোড়া দাঁড়িয়ে পড়ল এবং সেই অবসরেই এক লাফ মেরে পাশের ঝোপের ভিতর অদৃশ্য হল বরাহটা। অনতি বিলম্বে সেই অশ্বারোহী কাছে এসে পড়ল। হর্ষবর্ধন বিরক্তিপূর্ণ স্বরে বললেন, এ কি, এমন অসময়ে এসে আমাকে বাধা দিলে? কে তুমি? অশ্বারোহী মাটির ওপর নেমে পড়ে নতমস্তকে অভিবাদন করে বলল, ক্ষমা করবেন রাজকুমার, আমি মহারাজা ধীরাজ প্রভাকর বর্ধনের বার্তাবহ। কি বার্তা তুমি এনেছ? রাজকুমার, মহারাজা মৃত্যুশয্যায় শায়িত। সচমকে হর্ষবর্ধন বললেন, হ্যাঁ, সে কি? আমি যে পিতাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে এসেছি। ক্ষমা করবেন রাজকুমার, জীবন হচ্ছে স্রোতের ফুলের মতন, এই আছে তো এই নেই। মহারাজা মৃত্যুশয্যায় শুয়ে আপনাকে স্মরণ করেছেন। অবিলম্বে আপনি রাজধানীতে ফিরে না গেলে আপনি হয়তো তাকে জীবন্ত দেখতে পাবেন না রাজকুমার। সপ্তাহকাল পরে হর্ষবর্ধন যখন
অশ্রু ভারাক্রান্ত চোখে পিতার রোগশয্যার পাশে গিয়ে দাঁড়ালেন। মহারাজা প্রভাকর বর্ধনের সংজ্ঞা তখন লোপ পেয়েছে। বিপদের ওপর বিপদ। মহারানী যশোমতী প্রতিজ্ঞা করেছেন, স্বামীহারা এই পৃথিবীতে তিনি আর এক মুহূর্তও বাস করতে রাজি নন। প্রভাকর বর্ধনের আগেই তিনি দেহত্যাগ করবেন জ্বলন্ত চিতায়। হর্ষবর্ধন মায়ের পায়ের তলায় আছড়ে পড়ে আকুল কণ্ঠে বললেন, না না মা, মা, আপনিই বলুন না, আমি কি একসঙ্গে মাতৃপিতৃহারা হব মা? না না, স্নেহের মোহে তুমি আমাকে বাঁধবার চেষ্টা করো না। সন্তানকে ইহলোকে রেখে পিতামাতা পরলোক গমন করবেন, এই হচ্ছে ভগবানের নিয়ম। কিন্তু তারপরেও পিতামাতা জীবিত থাকেন সন্তানের মধ্যেই। সুতরাং আমাদের অভাব তোমাকে অনুভব করতে হবে না। ধার্মিক হও, বীর্যবান হও, আর্যাবর্তের গৌরব হও। তোমার প্রতি এই আমার শেষ আশীর্বাদ। রাজ্যের প্রধানমন্ত্রী এসে বললেন, হ্যাঁ, আচ্ছা মহারানী, মহারাজের অবস্থা দেখে তো মনে হচ্ছে আজকের রাত কাটবে কিনা সন্দেহ। তাহলে এখন আমাদের কর্তব্য কি? আসলে যুবরাজ তো সেই সুদূর রণস্থলে, কিন্তু রাজ্যের সিংহাসন তো এক মুহূর্ত শূন্য থাকতে পারে না। আচ্ছা, তবে কি আমরা ছোট রাজকুমারকেই এই সিংহাসনের অধিকারী বলে মনে করব? যশোমতী শান্ত স্বরে বললেন, মন্ত্রীবর, জ্যেষ্ঠ আর কনিষ্ঠ জননীর কাছে সব পুত্রই সমান। যাকে যোগ্য মনে করেন তাকেই আপনারা সিংহাসনের উপর স্থাপন করতে পারেন। আমি এখন পরলোকের যাত্রী। কেন আমার সঙ্গে পরামর্শ করতে এসেছেন? আমার চোখের সামনে এখন জাগছে কেবল স্বামী দেবতার পবিত্র পাদপদ্ম। তাই দেখতে দেখতে এইবারে আমি অগ্নিশয্যায় শয়ন করব। প্রধানমন্ত্রী দ্বিধাজড়িত কণ্ঠে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। মহারাজা এখন হতবাক, আর মহারানীও আমাদের কোনো স্পষ্ট নির্দেশ দিয়ে গেলেন না। আমাদের যে কি কর্তব্য, না কিছুই তো বুঝতে পারছি না। হর্ষবর্ধন বললেন, আপনাদের কর্তব্য তো খুব স্পষ্ট। হ্যাঁ, কিরকম? দেখুন, আমার পিতৃদেবের মৃত্যু সুনিশ্চিত। এখন আপনাদের কর্তব্য হলো যুবরাজের জন্য অপেক্ষা করা। রাজকুমার, রাজকুমার, আপনি বালক, তাই এমন কথা বলতে পারলেন। জানেন শূন্য সিংহাসন যে কত বিপদের আধার, সে জ্ঞান এখনো আপনার হয়নি। কার জন্য আমরা অপেক্ষা করব? হ্যাঁ, যুবরাজ দেখুন, তিনি গিয়েছেন ভয়াবহ হুনদের সঙ্গে যুদ্ধ করতে। আচ্ছা, যুদ্ধে যদি 3 বার 4 বার তিনি পরাজিত হন, তাহলেও ততটা চিন্তার কোনো কারণ নেই, কারণ এরপরেও শত্রুদের আবার বাধা দেওয়ার সুযোগ থাকতেই পারে। কিন্তু ভগবান না করুন, যুদ্ধে যদি যুবরাজের মৃত্যু হয়, তাহলে এই বিশাল সাম্রাজ্য রক্ষা করবে কে? হর্ষবর্ধন পূর্ণ কণ্ঠে বললেন, রক্ষা করব আমি। দাদার অবর্তমানে আমি আছি। কিন্তু মন্ত্রীমশাই, এইটুকু ভালো করে জেনে রাখবেন, যুবরাজ বর্তমান থাকতে কোনোদিনই আমার মনে ঠাঁই পাবে না এই তুচ্ছ রাজ্যের লোক। হর্ষবর্ধনের কচি মুখে এখনো দেখা যায়নি গোফের রেখা। সেই শিশুর মতন সরল মুখের দিকে তাকিয়ে প্রবীণ মন্ত্রী মনের ভিতরে একটুও জোর পেলেন না। তিনি মনে মনে বললেন, হ্যাঁ, তোমার মুখ দেখলে এখনো তোমাকে তো আমার নারী বলেই সন্দেহ হয়। কোন যুদ্ধে যুবরাজের পতন হলে তুমি রাজ্য রক্ষা করবে বটে। হর্ষবর্ধন দাঁড়িয়েছিলেন প্রাসাদের এক বাতায়নের সামনে। বাইরের দিকে তাকিয়ে হঠাৎ তিনি বললেন, দেখুন মন্ত্রীমশাই, দেখুন দেখুন দেখুন। কি কি রাজকুমার? এক অশ্বারোহী সৈনিক বায়ুবেগে অশ্বচালনা করে আমাদের প্রাসাদের সিংহদ্বারে এসে নামল। নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রের কোনো বার্তা এসেছে। পরক্ষণেই শোনা গেল ঘন ঘন ভেরি, দামামা আর বহু কণ্ঠের উচ্চ জয়ধ্বনি। মন্ত্রী উত্তেজিত কণ্ঠে বললেন, আরে, তাহলে কি যুবরাজ হুন যুদ্ধে জয়লাভ করলেন? আরে নিশ্চয়ই নিশ্চয়ই মন্ত্রীমশাই। বর্বর হুনদের সাধ্য কি আমার দাদাকে পরাজিত করবে? আসুন। প্রাসাদের প্রধান প্রহরী বেগে ছুটে এসে খবর দিল, প্রণাম রাজকুমার, প্রণাম মন্ত্রীমশাই। আরে হ্যাঁ, কি সংবাদ বলো?
রণক্ষেত্র থেকে অগ্রদূত সংবাদ বহন করে এনেছে। মহাবীর রাজ্যবর্ধনের প্রবল প্রতাপের সামনে দুর্বৃত্ত হুন দস্যু দল একদম তৃণদলের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। অসংখ্য হুন বন্দী নিয়ে যুবরাজ রাজধানীর দিকে আগমন করেছেন। চারদিকেই শোক দুঃখের সঙ্গে আনন্দের বিচিত্র সম্মিলন। মহাসতী মহারানী যশোমতীর চিতাগ্নিশিখা ম্লান হতে না হতেই মহারাজা ধীরাজ প্রভাকর বর্ধনের অন্তিম নিঃশ্বাস মিলিয়ে গেল অনন্তের অতলে। এবং ক্রন্দনমুখরিত রাজপুরীর মধ্যে যখন প্রবেশ করলেন নত শিরে শাস্ত্র নেত্রে যুবরাজ রাজ্যবর্ধন, তখন তার মুখেও দেখা গেল না যুদ্ধজয়ের কোনো আনন্দেরই নিদর্শন। রাজ্যবর্ধনও তরুণ যুবক, হর্ষবর্ধনের চেয়ে মাত্র 4 বছরের বড়। যথাসময়ে তিনি পিতৃসিংহাসন আরোহণ করলেন বটে, কিন্তু তার ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন হল না। তিনি ভালো করে সিংহাসনে বসতে না বসতেই পাওয়া যেতে লাগল দুঃসংবাদের পর দুঃসংবাদ। প্রথমেই শোনা গেল মালব দেশের গুপ্তবংশীয় রাজা দেবগুপ্ত বিদ্রোহ ঘোষণা করেছেন। রাজ্যবর্ধন মন্ত্রণা সভা আহ্বান করলেন, কিন্তু মন্ত্রণা সভার কর্তব্য স্থির হতে না হতেই পাওয়া গেল আরও এক চরম দুঃসংবাদ। মালবরাজ দেবগুপ্ত কান্যকুব্জ আক্রমণ করেছেন। সেখানকার রাজা এবং রাজ্যবর্ধনের বোন রাজশ্রী দেবীর স্বামী গ্রহবর্মা যুদ্ধে পরাজিত ও নিহত হয়েছেন। রাজশ্রী ও বন্দিনী সাধারণ দস্যু স্ত্রীর মতো তার 2 পায়ে পরিয়ে দেওয়া হয়েছে লৌহ শৃঙ্খল। কেবল তাই নয়, মগধ, গৌড় আর রাঢ় দেশের গুপ্তবংশীয় মহারাজ শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত মালবপতির সঙ্গে যোগ দেবার জন্য সসৈন্যে এগিয়ে আসছেন দ্রুত বেগে। দারুণ ক্রোধে কাঁপতে কাঁপতে রাজ্যবর্ধন বললেন, কি 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 আমার নিরাপরাধ ভগিনীর অপমান! মন্ত্রীমশাই, আমি এখনই যুদ্ধযাত্রা করব। শুনুন মহারাজ, শুনুন, আমাদের সমগ্র বাহিনী এখনো প্রস্তুত হওয়ার সময় পায়নি। না না মহামন্ত্রী, আমি চাই না তোমাদের সমগ্র বাহিনী। আমার সঙ্গে চলুক কেবল 10,000 অশ্বারোহী। দুরাচার দেবগুপ্তের মতন তুচ্ছ পতঙ্গের পক্ষচ্ছেদ করতে আমার সেই সৈন্যই যথেষ্ট। স্থানেশ্বরের রাজকন্যা বিধবা। মধ্য আর পশ্চিম ভারত মহারাজা ধীরাজ প্রভাকর বর্ধনের অধিকারভুক্ত ছিল বটে, কিন্তু উত্তর পূর্ব ভারতেও তারই মতন একই রকম ক্ষমতাশীল আর একজন নরপতি ছিলেন। তার নাম শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত। উত্তর পূর্ব ভারতের মগধ, গৌড়, রাঢ়দেশ এই শশাঙ্কের অধীনতা স্বীকার করেছিল। এমনকি দক্ষিণ ওড়িশার মাধব বর্মাও ছিলেন তার সামন্ত রাজা। মহারাজা শশাঙ্কের মনে ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা যে পরাক্রান্ত গুপ্ত সম্রাটরা এক সময় এই ভারতভূমির শাসনদণ্ড দৃঢ় হস্তে পরিচালনা করতেন এবং যাদের রাজত্বকালে ভারতবর্ষ জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, ললিতকলা, সভ্যতা, সংস্কৃতির উচ্চতম শিখরে আরোহণ করেছিল, সেই সম্ভ্রান্ত বংশেই তারও জন্ম। গুপ্তবংশের এক কন্যা মহা সেনগুপ্তাকে জননীরূপে পেয়ে স্থানেশ্বরের প্রভাকর বর্ধন নিজেকে যারপরনাই ভাগ্যবান বলে মনে করতেন। সুতরাং সেই একই রাজবংশেরই মুকুটধারী পুত্র হয়ে শশাঙ্কের মনে যে বিশেষ উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত হবে, এজন্য বিস্ময় হবার কোনো দরকার নেই। শশাঙ্কের প্রবল ইচ্ছা ছিল যে আবার তিনি ফিরিয়ে আনবেন গুপ্ত বংশের পূর্ণ গৌরব, আর এই ইচ্ছারই বশবর্তী হয়ে তিনি জয় করতে লাগলেন রাজ্যের পর রাজ্য। কেবল মগধ, রাঢ় আর গৌরবঙ্গের অধীশ্বর হয়েই তিনি পরিতুষ্ট থাকতে পারলেন না। তিনি দেখতে পেলেন কামরূপের রাজা ভাস্কর বর্মা কর্ণসুবর্ণ নগর পর্যন্ত আক্রমণ আর অধিকার করতে চলেছেন। তাই তিনিও তখন কামরূপ রাজকে আক্রমণ আর পরাজিত না করে নিশ্চিন্ত হতে পারলেন না। আর ঠিক এমন সময় গুপ্তবংশীয় আর এক রাজা মালবের দেবগুপ্তর কাছে থেকে এলো আর এক আমন্ত্রণ লিপি। দেবগুপ্ত লিখেছেন, মহারাজা শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত, একই পবিত্র বংশে আমাদের জন্ম। আমাদের দুজনেরই দেহের ভিতর আছে একই পূর্বপুরুষের রক্ত, আর সেই রক্তেরই দোহাই দিয়ে আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। গুপ্ত বংশের সন্তান আমি।
এতদিন বাধ্য হয়েই স্থানেশ্বরের প্রভাকর বর্ধনের প্রাধান্য স্বীকার করেছিলাম, কিন্তু এতদিন পর ভগবান মুখ তুলে চেয়েছেন। প্রভাকর বর্ধন এখন আর ইহলোকে বিদ্যমান নেই, আর তার দুই পুত্র তারা অপ্রাপ্তবয়স্ক। তাই আমি শুধু বিদ্রোহ ঘোষণা করেই ক্ষান্ত হইনি, প্রভাকর বর্ধনের জামাতা কান্যকুব্জের মুখর বংশীয় রাজা গ্রহবর্মাকে যুদ্ধে পরাস্ত ও নিহত করেছি, এবং সঙ্গে সঙ্গে তার সহধর্মিণী রাজশ্রীও এখন আমার হাতেই বন্দিনী। কিন্তু আপনি তো জানেন আমার লোকবল আপনার মতন প্রবল নয়। গুপ্তচরের মুখেই সংবাদ পেলাম স্থানেশ্বরের নতুন রাজা রাজ্যবর্ধন আমার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছেন। আমার এই দুঃসময়ে আপনি যদি আমাকে সাহায্য করতে আসেন, তাহলে কেবল আমি যে একাই উপকৃত হব তা নয়, আমরা দুজনে মিলে হয়তো আমাদের পূর্বপুরুষদের হৃত গৌরব আবার পুনরুদ্ধার করতে পারব। মহাশয়ের অভিমত অবিলম্বে জানতে পারলে বাধিত থাকব। মধ্য আর পশ্চিম ভারত পর্যন্ত নিজের অধিকার বিস্তৃত করবার এমন সুযোগ মহারাজ শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত ছাড়তে কিন্তু পারলেন না। সেই জন্য তিনি উত্তরে লিখলেন, মহারাজা দেবগুপ্ত, আপনার সাহায্যের জন্য আমি যত শীঘ্র সম্ভব যাত্রা করব, কিন্তু না, বিনা অপরাধে আপনি রাজশ্রী দেবীকে বন্দিনী করেছেন কেন? এ যে গুপ্তবংশের পক্ষে কলঙ্কের কথা। গুপ্তবংশের কেউ কখনো কোনোদিন কোনো নারীর বিরুদ্ধে হাত তোলেননি। অতএব অবিলম্বে রাজশ্রী দেবীকে মুক্তিদান করলে আমি অত্যন্ত আনন্দিত হব। ইতি শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত। কাল বিলম্ব না করে মহা সমারোহে শশাঙ্ক সৈন্যসজ্জা আরম্ভ করলেন। হ্যাঁ, নির্বোধরা এবং শত্রুরা আজও অপবাদ দেয় বাঙালি নাকি সামরিক জাতি নয়, বাঙালি নাকি অস্ত্র ধারণ করতেই জানে না। কিন্তু আগে, এমনকি খ্রিস্টপূর্ব যুগেও বাঙালিদের কেউ কাপুরুষ বলে ভাবতেই পারত না। সাধারণত মগধ আর বঙ্গ বলতে সবাই তখন একটা দেশকেই বুঝত, কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে এই মগধ আর বঙ্গের সিংহাসনে বিরাজ করেছেন একই রাজা। ইতিহাস পূর্বযুগেও দেখা যায় মধ্য এশিয়া থেকে আগত বিদেশি আর্য জাতি উত্তরাপথের অধিকাংশ অধিকার করতে পারলেও তারা কিন্তু মগধ আর বঙ্গের স্বাধীনতা হরণ করতে পারেননি। বিখ্যাত গ্রন্থ শতপথ ব্রাহ্মণ রচনাকালেও মগধ আর বঙ্গ বাহুবলে আপন স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছিল। এমনকি মহাভারত আর রামায়ণেও বাঙালি রাজাদের নাম পাওয়া যায়। এই মগধ আর বঙ্গের অধিপতি মহাপদ্মনন্দই হচ্ছেন আর্যাবর্তের সর্বপ্রথম সম্রাট বা একরাট। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার যখন ভারতের পঞ্চনদ দিয়ে প্রবেশ করেন, তখন বহু বিজ্ঞাপিত আর্য বীরগণ প্রাণপণেও তার অগ্রগতি রুদ্ধ করতে পারেননি। সেই সময় আর্যাবর্তের সর্বশ্রেষ্ঠ সম্রাট বাস করতেন মগধ বঙ্গের যুক্ত সাম্রাজ্যে। তাকে জয় করতে না পারলে না, ভারতবর্ষ তো জয় করা হলই না। অতএব আলেকজান্ডার মগধ বঙ্গকে আক্রমণ করতে অগ্রসর হয়েছিলেন। কিন্তু গ্রিক ঐতিহাসিকদের বর্ণনায় দেখতে পাওয়া যায় মগধ বঙ্গের সেই রাজার মহাশক্তির কথা শুনে আলেকজান্ডার পর্যন্ত ভয় পেয়ে সমগ্র আর্যাবর্ত জয় করবার দুরাশায় জলাঞ্জলি দিয়ে পশ্চাৎপদ না হয়ে পারেননি। অনেক পরেও আমরা দেখতে পেয়েছি বাঙালির বাহুবল অধিকতর প্রবল হয়ে উঠেছে। অষ্টদশ শতাব্দীতে গৌড়বঙ্গের অধীশ্বর ধর্মপাল, তিনি উত্তরে দিল্লি আর জলন্ধর পর্যন্ত এবং দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত নিজের এক বিশাল সাম্রাজ্য বিস্তার করেছিলেন। উপরন্তু বাঙালি সৈন্যদল জয়যাত্রায় বেরিয়ে রাজপুতানার কতক অংশ, তার মধ্যে ভোজদেশ, মৎস্যদেশ, এমনকি পাঞ্জাবের কুরু আর যদু, সঙ্গে গান্ধার, জবন, এর সঙ্গে অবন্তী অর্থাৎ উজ্জয়িনী ইত্যাদি প্রভৃতি দেশের রাজাদের অনায়াসে পরাজিত করেছিল। পৃথিবীর ইতিহাসে বারংবার দেখা গিয়েছে প্রত্যেক দেশেই উন্নতির আর অবনতির এক একটা করে যুগ আসে। বলুন তো, কোথায় আজ পৃথিবীর সেই প্রাচীন মিশর, পারস্য, গ্রিক, রোমান, তাতার কিংবা আরব সাম্রাজ্য? এক জাতি ওঠে এবং এক জাতি পড়ে। বাঙালিও পড়েছে, কিন্তু মরেনি, আবারও উঠে দাঁড়িয়েছে। কে বলে বাঙালি ভীরু
বাঙালি যোদ্ধা নয়? একেই বলা হয় অদৃষ্টের পরিহাস। যাই হোক, আমাদের কাহিনীর সূত্রে ফেরা যাক। মহারাজা শশাঙ্কের সৈন্যসজ্জা সমাপ্ত হল। বিপুল এক বাহিনী নিয়ে তিনি মালবরাজ দেবগুপ্তকে সাহায্য করবার জন্য ধীরে ধীরে অগ্রসর হলেন। তার মনে এখন আনন্দের সীমা নেই। এত দিন পরে তিনি লাভ করেছেন দিগ্বিজয়ে যাত্রা করবার আরও এক যথার্থ সুবর্ণ সুযোগ। তারও বুকের ভিতরে যেন আজ আবার জাগ্রত হয়েছে ভারত বিজয়ী সমুদ্রগুপ্তের অমর আত্মা। মহারাজ দেবগুপ্ত আছেন কান্যকুব্জে, মগধ বঙ্গ থেকে তা বহু বহু দূরে। সেকালের কোনো সৈন্য দলই একালের মতন দ্রুত বেগে যুদ্ধযাত্রা করত না বা করতেও পারত না। অশ্ব আর হস্তি অপেক্ষাকৃত দ্রুতগতিতে পথ পার হতো বটে, কিন্তু কোনো বাহিনী তো কেবলমাত্র অশ্বারোহী, গজারোহী বা রথারোহী সৈন্য নিয়ে গঠিত নয়। সঙ্গে সঙ্গে থাকে অসংখ্য পদাতিক সৈন্য, এবং তাদের তো আর পিছনে ফেলে রেখে চলে যাওয়া চলে না। তার উপরে সেকালের পথঘাটের অবস্থাও ভালো ছিল না। কাজে কাজেই যদিও শশাঙ্কের মন যাচ্ছিল বাতাসের আগে আগে, তবুও তার এবং তার সৈন্যদের দেহের গতি হল মন্থর। অবশেষে শশাঙ্ক সদল বলে এসে উপস্থিত হলেন কান্যকুব্জের অনতি দূরে। আর সেইখানে এসেই গুপ্তচরের মুখে শোনা গেল চরম এক দুঃসংবাদ। যাকে সাহায্য করবার জন্য শশাঙ্ক নদ, নদী, পর্বত, কান্তার প্রান্তর অতিক্রম করে স্বরাজ্য ছেড়ে এত দূরে এসে পড়েছেন, সেই মালবরাজ দেবগুপ্ত ইতিমধ্যেই স্থানেশ্বর রাজ রাজ্যবর্ধনের দ্বারা আক্রান্ত, পরাজিত, সঙ্গে নিহত হয়েছেন। শশাঙ্কের উচ্চাকাঙ্ক্ষায় লাগল আঘাত, কিন্তু তিনি অনেক দূর তো অগ্রসর হয়েছেন, এখন আর প্রত্যাগমন করাও চলে না। তাহলে তো দেশব্যাপী নিন্দুকের জিহ্বা তাকে কাপুরুষ বলে অখ্যাতি দেবে। তার উপরে এখনো তার প্রতিশোধ নেওয়াই হয়নি। দেবগুপ্ত আর তিনি, তারা তো একই বংশজাত। স্থানেশ্বরের রাজা রাজ্যবর্ধন তার আত্মীয় ও বন্ধুকে হত্যা করেছেন। তাকে শাস্তি না দিয়ে তিনি এই স্থান ত্যাগ করবেন না, এই তার প্রতিজ্ঞা। গুপ্তচরের দিকে ফিরে শশাঙ্ক জানতে চাইলেন, আচ্ছা, তা প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রী কোথায়? মহারাজ, মহারাজা দেবগুপ্ত তাকে মুক্তি দিয়েছেন, কিন্তু তারপর যে তিনি কোথায় গিয়েছেন না কেউ তা জানে না। দুর্বল নারীর প্রতি সবল পুরুষের অত্যাচার হচ্ছে মহাপাপ। হতভাগ্য দেবগুপ্তকে হয়তো সেই পাপের জন্যই নিজের প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করতে হলো। আচ্ছা গুপ্তচর, তুমি আর কোনো সংবাদ জানো? আগে হ্যাঁ মহারাজ, কিন্তু তাও সুসংবাদ নয়। ও, তা কিরকম? স্থানেশ্বরের মহারাজা রাজ্যবর্ধন আপনার আগমন সংবাদ পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। তারপর? না মানে মহারাজ, তিনি আপনাকে আক্রমণ করবার জন্য প্রস্তুত হচ্ছেন। তার সৈন্য সংখ্যা জানো? জানি মহারাজ, তিনি 10,000 অশ্বারোহী নিয়ে কান্যকুব্জ আক্রমণ করেছিলেন, কিন্তু এখন তার সৈন্য সংখ্যা আরও কম, কারণ মহারাজা দেবগুপ্তের সঙ্গে যুদ্ধে প্রায় 3,000 সৈন্য তো হতাহত হয়েছে। শশাঙ্ক নীরবে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আচ্ছা চর, তুমি মূল্যবান সংবাদই এনেছ, তোমাকে আমি পুরস্কৃত করব। এখন যাও। গুপ্তচর অভিবাদন করে বিদায় নিল। শশাঙ্ক সহাস্যে মনে মনে বললেন, আমার 1,00,000 সৈন্যের বিরুদ্ধে রাজ্যবর্ধনের 7,000 সৈন্য। যুদ্ধে আমার জয় অনিবার্য। তারপর শশাঙ্ক স্থির করলেন রাজ্যবর্ধনকেই আগে আক্রমণ করবার সুযোগ দেবেন। রাজ্যবর্ধন সে তরুণ যুবক, তার প্রকৃতিও নিশ্চয়ই উগ্র। না হলে শশাঙ্কের বিপুল সৈন্যবল সম্বন্ধে কোনো সন্ধান না করেই মাত্র 7,000 সৈনিকের সঙ্গে এমনভাবে অগ্রসর হতে সাহসী করতেন না। শশাঙ্ক মৃদু হেসে তার সেনাপতিকে ডেকে বললেন, সেনাপতি, আমার কি মনে হয় জানেন, উত্তর পশ্চিম ভারতের এই লোকেরা
উত্তর পূর্ব ভারতের লোকেদের বরাবর তুচ্ছ বলেই জ্ঞান করেন। হ্যাঁ, মগধ আর বঙ্গের বাসিন্দারা তাই তাদের মতে নগণ্য পক্ষী মাত্র। হ্যাঁ, রাজ্যবর্ধন বোধহয় ভেবেছেন তার ওই 7,000 সৈন্যকে দেখতে পেলে আমার এই 1,00,000 সৈন্য ভীরু পাখির পালের মতো উড়ে পালিয়ে যাবে। সেনাপতি বললেন, এটা কিন্তু চমৎকার যুক্তি বটে মহারাজ। আরে দেখুন সেনাপতি, দেখুন, অতিরিক্ত সৌভাগ্য মানুষের সুবুদ্ধি হরণ করে। উত্তর ভারতের লোকেরা আমাদের কেবল অনার্য বলে ডেকেই তুষ্ট হয় না, তারা বলে কিনা মগধ আর বঙ্গদেশে পদার্পণ করলেও তাদের পাতিত্ব দোষ জন্মাবে, তাদের নাকি আবার প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, না না সেনাপতি, না, অহমিকা এর ঊর্ধ্বে উঠতে পারে না। শুনুন, মনে রাখবেন, অতি দর্পে লঙ্কা আর অতিমানে কৌরবদের পতন হয়েছিল, আর আজকেও তারই পুনরাভিনয় হবে। সেনাপতি মহাশয়, আপনি অর্ধচন্দ্র ব্যূহ রচনা করে এই শত্রুগুলোর জন্য অপেক্ষা করুন। মনে রাখুন, ব্যূহের দক্ষিণ আর বাম বাহুতে স্থাপন করবেন আমাদের রথারোহী সৈন্যদের। ওই শত্রুরা যখন ব্যূহের মধ্যভাগ আক্রমণ করবে, তখন আপনার কর্তব্য কি জানেন তো? সেনাপতি হাসি মুখে বললেন, না মহারাজ, না, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি বেশ বুঝতে পারছি, আজ যুদ্ধের নামে হবে প্রকাণ্ড একটা ছেলে খেলা। দুই ভুরু কুঞ্চিত করে শশাঙ্ক বললেন, জানেন, পতঙ্গ যখন অগ্নিতে আত্মহতি দেয়, তখন অগ্নিকে কেউ তার জন্য না দায়ী করে না। স্বরাজ্য ছেড়ে এত দূরে আমি কিন্তু ছেলে খেলা করতে আসিনি সেনাপতি মশাই। কিন্তু দেখুন, শত্রুরা যদি ছেলে খেলা করে, তাহলে আমার বা আমাদের কি দোষ? আচ্ছা মহারাজ, যুদ্ধে যে আমাদের জয় হবে সে বিষয়ে কোনো সন্দেহই তো নেই। তারপর রাজ্যবর্ধনকে নিয়ে আমরা কি করব? মহারাজ শশাঙ্ক চিন্তিত মুখে কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ সেনাপতি মহাশয়, রাজনীতি বড় নির্মম, কারণ রাজনীতি বড় স্বার্থপর। আমাদের প্রধান পূর্বপুরুষ সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ে বেরিয়ে অধিকাংশ প্রতিদ্বন্দ্বী রাজাকেই সমূলে উৎপাটন না করে কিন্তু ক্ষান্ত হননি। কিন্তু মহারাজ, রাজ্যবর্ধনকে বালক বললেও তো চলে। দেখুন সেনাপতি মহাশয়, সিংহ শিশু কিন্তু কখনোই অবহেলার যোগ্য নয়। আর হ্যাঁ, আর একটা কথা কখনো ভুলবেন না, আমার রাজ্যের সীমান্ত প্রদেশে আছে রাজ্যবর্ধনের রাজ্য। সে ধার্মিক বলে প্রজারা তাকে ভালোবাসে। হ্যাঁ, রাজনীতি বলে সীমান্ত প্রদেশের রাজা ধার্মিক হলে নিজের রাজ্যের কল্যাণ হয় না। না, আর এরপরে আপনাকে আর কিছু বলা বাহুল্য। দেখুন সেনাপতি মহাশয়, আমি রাজ্য বৃদ্ধি আর নিজের রাজ্যের কল্যাণ চাই, বুঝলেন? মহারাজ শশাঙ্ককে অভিবাদন করে সেনাপতি বিদায় নিলেন। শশাঙ্ক আপন মনেই বললেন, রাজ্যবর্ধন, তোমার উন্নতি আমার উচ্চাকাঙ্ক্ষার বিরোধী, কিন্তু তোমার জন্য আমি দুঃখিত। রাজ্যবর্ধন দুর্ধর্ষ হুন সমরে বিজয়ী হয়ে ইতিহাসে স্থায়ী খ্যাতি অর্জন করেছেন, কিন্তু বয়সে তিনি কাঁচা হলেও তার বুদ্ধিকে অপরিণত মনে করা চলে না। তারও আগে তারই মতন বয়সে গ্রিক দিগ্বিজয়ী আলেকজান্ডার সাধারণ সামরিক জ্ঞানের পরিচয় দিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে রাজ্যবর্ধনের মস্তিষ্কের স্থিরতা ছিল না। একে তার সহোদরার স্বামী নিহত, তার উপরে বিধবা রাজ্যশ্রী, সেও নিরুদ্দেশ, এবং তারও উপরে পঞ্চনদ অঞ্চলের সেই সাধারণ কুসংস্কারের বশবর্তী হয়ে তিনিও সত্যি সত্যিই মনে করেছিলেন যে স্থানেশ্বরের এই 7,000 সৈন্য বঙ্গাধিপের লক্ষ সৈন্যের চেয়েও অনেক বলবান। এবং এই ভ্রান্ত ধারণার অবশ্যম্ভাবী ফল ফলতেও দেরি কিন্তু লাগল না। শশাঙ্ক যে ফাঁদ পেতেছিলেন, রাজ্যবর্ধন সেই ফাঁদেই পা দিলেন অন্ধের মতোই। স্থানেশ্বরের 7,000 অশ্বারোহী মগধবঙ্গের বিপুল বাহিনীর মধ্যভাগকেই আক্রমণ করল। মগধবঙ্গের মধ্যভাগের গজারোহী, পদাতিক আর অশ্বারোহী সৈন্যরা তাদের বাধাও দিতে লাগল, এবং সেই অবকাশেই তাদের অর্ধচন্দ্র ব্যূহের দক্ষিণ আর বাম বাহু এগিয়ে এসে
পরস্পরের সঙ্গে মিলিত হয়ে সমগ্র স্থানেশ্বর বাহিনীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল। একদম বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়েও রাজ্যবর্ধনের সৈন্যরা যুদ্ধ করতে লাগলো বিপুল বিক্রমে। কিন্তু এই 1,00,000-এর সামনে তাদের 7,000-এর শক্তি কতটুকুই বা। দেখতে দেখতে স্থানেশ্বরের ক্ষুদ্র বাহিনী একেবারে নিঃশেষে হারিয়ে গেল সমুদ্রের মাঝখানে, ঠিক নদীর মতোই। শিবিরের বাইরে যুদ্ধের কোলাহল, অস্ত্রে অস্ত্রে ঝঙ্কার, আহতদের আর্তনাদ, যোদ্ধাদের গর্জন, দামামার দ্রিমি দ্রিমি। কিন্তু মহারাজ শশাঙ্ক তখন জনৈক পারিষদদের সঙ্গে নিশ্চিন্ত মনে দাবা খেলায় নিযুক্ত। জ্যোতিষী না হলেও তিনি অবশ্যই জানতেন আজকের যুদ্ধের ফলাফল কি হবে। বার্তাবহ সংবাদ নিয়ে এলো। মহারাজ, স্থানেশ্বরের বাহিনী প্রায় নির্মূল, রাজ্যবর্ধন নিহত। ভ্রু সংকুচিত করে শশাঙ্ক জানতে চাইলেন, নিহত? কার হস্তে? আমাদের সেনাপতি মহাশয় স্থানেশ্বরের মহারাজাকে স্বহস্তেই বধ করেছেন। মহারাজ শশাঙ্ক স্তব্ধ হয়ে রইলেন গম্ভীর মুখে। তারপর ধীরে ধীরে বললেন, পণ্ডিতরাও বলেন অমঙ্গল থেকেই মঙ্গলের উৎপত্তি হয়। আমি উচ্চাকাঙ্ক্ষার আরেক ধাপ উপরে উঠলাম। স্থানেশ্বরের অমঙ্গলের উপর মগধ বঙ্গের মঙ্গলের প্রতিষ্ঠা। এজন্য রাজনীতি আমাকে অপরাধী বলে কোনোদিনই মনে করতে পারবে কি না? প্রভাতকাল, স্থানেশ্বরের রাজপ্রাসাদ। আজ থেকে প্রায় 1350 বছর আগের কথা বলছি। বর্তমানের পটে সেদিনকার আর্যাবর্তের আলোকচিত্র একেবারেই ঝাপসা হয়ে গিয়েছে বটে, কিন্তু আজও অপরিবর্তিত হয়ে আছে সেদিনকার দৃশ্যমানা প্রকৃতি। নির্মল নীল আকাশ, জ্যোতির্ময় প্রভাতের সূর্য, সোনালী কিরণের বন্যা, সঙ্গে মুক্তকণ্ঠ গানের পাখিরা, স্নিগ্ধ সমীরণের হিন্দোলায় ছন্দে ছন্দে আন্দোলিত শ্যামলতা। প্রকৃতি বর্ণনা করতে বসলে আজকের লেখকরা এর চেয়ে নতুন কিছু দেখাতে পারবেন না। রাজকুমার হর্ষবর্ধন আপন মনেই করছিলেন কাব্য রচনা। কৃপান এবং লেখনী এই দুটোই হর্ষবর্ধনের কাছে ছিল সমান প্রিয়। বালক বয়স থেকেই তিনি ভালোবাসতেন কবিতাকে, এবং পরিণত বয়সে এই কাব্যানুরাগ তার খ্যাতিকে কতখানি অমর করে তুলেছিল সেটা আমরা দেখতে পাব একেবারে যথাসময়ে। হর্ষবর্ধনের নিজের সৃষ্ট কাব্যলোকের মধ্যে আজও তার মনের কথা উত্তপ্ত আর জীবন্ত হয়ে আছে বিশ্ব সাহিত্যের মধ্যে। হর্ষবর্ধন সেদিন কবিতা রচনা করছিলেন, কিন্তু প্রথম শ্লোকটা শেষ করতে না করতেই হঠাৎ বিঘ্ন উপস্থিত হল। পরিচারক এসে জানালো সেনাপতি সিংহনাদ দ্বার দেশে অপেক্ষা করছেন। যুদ্ধক্ষেত্র থেকে তিনি দুঃসংবাদ নিয়ে এসেছেন। হর্ষবর্ধন সচমকে বললেন, দুঃসংবাদ? কি দুঃসংবাদ? তা আমি জানি না প্রভু। আচ্ছা বেশ, তাহলে সেনাপতিকে এখানে আসতে বলো। সেনাপতি সিংহনাদ ঘরের ভিতর ঢুকলেন। তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতন। কি ব্যাপার সেনাপতি? সিংহনাদ প্রায় অবরুদ্ধ কণ্ঠে বললেন, দেব ভোগ গত নরেন্দ্রে দুষ্ট গৌর ভোজঙ্গ জগ্ধ জীবিতে চ রাজ্যবর্ধনে বৃহতস্মিন মহাপ্রলয়ে ধরণী ধারণায়া ধুনাত্তং শেষ। হর্ষবর্ধনের বুকের মধ্যে দিয়ে যেন উল্কা গতির এক প্রচণ্ড ঝড় বয়ে গেল। খসে পড়ল তার হাতের থেকে লেখনী। আড়ষ্ট কণ্ঠে তিনি বললেন, সেনাপতি, এ কি বললেন আপনি? দুষ্ট গৌরব ভুজঙ্গের দংশনে মহারাজা রাজ্যবর্ধন স্বর্গে প্রস্থান করেছেন? আগে হ্যাঁ দেব। গৌর ভুজঙ্গ, মগধ বংশের রাজা শশাঙ্ক, সেই কৌরাধম হত্যা করেছে আমার দাদাকে? আগে হ্যাঁ দেব, কেবল তাকে হত্যাই নয়, সেই দুরাচারের কবলে পড়ে আমাদের 7,000 সৈন্য একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আর আমার দিদি রাজশ্রী, তার খবর কি?
দাদা তো তাকেই উদ্ধার করতে গিয়েছিলেন। স্থানেশ্বরের রাজকন্যার কথা কেউ সঠিকভাবে বলতে পারছে না। কেবল এইটুকুই জানা গিয়েছে যে তিনি এখন আর বন্দিনী নন। কিন্তু মহারাজা রাজ্যবর্ধনও তার সন্ধান পাননি। লোকের মুখে প্রকাশ, রাজকন্যা নাকি বিন্ধ্য পর্বতের কোথায় গিয়ে আত্মগোপন করে আছেন। হর্ষবর্ধন আবার কি একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, কিন্তু এমন সময় ঘরের ভেতর এসে দাঁড়ালেন তার ভাতৃ সম্পর্কীয় ভণ্ডী ও আরো কয়েকজন মন্ত্রী। প্রধানমন্ত্রী বললেন, শোনো কুমার হর্ষবর্ধন, স্থানেশ্বরের চারদিকে ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানেশ্বরের সিংহাসন আবার শূন্য। মহারাজা রাজ্যবর্ধনের শোচনীয় অকাল মৃত্যু হ্যাঁ আমাদের সকলকে স্তম্ভিত করেছে বটে, কিন্তু এখন আমাদের আত্মহারা হবার বা শোক করবার তো অবকাশ নেই। শোনো হর্ষবর্ধন, রাজ্যের মঙ্গলের জন্য এখনই তোমাকে মুকুট ধারণ করতে হবে। বেগে উঠে দাঁড়ালেন হর্ষবর্ধন। তার দুই বিস্ফারিত চক্ষে ঠিকরে উঠল আগুনের ফিনকি। তৃপ্ত কণ্ঠে তিনি বললেন, কি? ছি ছি ছি, মুকুট? আমি এখন মুকুট ধারণ করব? ছাড়ো তোমাদের এই মুকুট। আমার অত্যাচারিতা অভাগিনী বিধবা সহোদরা নিরুদ্দেশ আমার দাদার স্থানেশ্বরের মহারাজা ধীরাজের পবিত্র মৃতদেহ নিয়ে হয়তো কাড়াকাড়ি করছে শকুনি কৃদিনীদের দল, আর এই সময় ধারণ করব আমি মুকুট? দেখুন, আপনারা জ্যেষ্ঠ, আপনারা জ্ঞানী, কিন্তু কিন্তু এ কি বলছেন আপনারা? মুকুট এখন আমার কাছে তুচ্ছাদপি তুচ্ছ। এখন আমার কাম্য কেবল প্রতিহিংসা, প্রতিহিংসা, প্রতিহিংসা। হ্যাঁ, আজ আপনারা সকলে আমার কাছে এই প্রতিজ্ঞা শুনে রাখুন, যতদিন না দিদি রাজশ্রীকে উদ্ধার করতে পারছি, যতদিন না আমার দাদার শত্রুদের শাস্তি বিধান করতে পারছি, না ততদিন আমি দক্ষিণ হস্ত দিয়ে অন্ন গ্রহণ করব না, অন্ন গ্রহণ করব না, অন্ন গ্রহণ করব না। হর্ষবর্ধনের সামনে এখন রয়েছে দুটো প্রধান কর্তব্য: ভাতৃহন্তা বঙ্গেশ্বর শশাঙ্ককে শাস্তি দেওয়া এবং নিরুদ্দিষ্টা ভগিনী রাজশ্রীকে উদ্ধার করা। কিন্তু সর্বাগ্রে রাজশ্রীর সন্ধান না করলেই চলবে না। রাজশ্রী হর্ষের চেয়ে ছিল 8 বছরের বড়। শৈশবে তিনি দিদির কোলে চড়েছেন, তার কাছে কত আবদারও করেছেন। দিদিকে তিনি কেবল ভালোই বাসতেন না, তাকে দেখতেন অত্যন্ত শ্রদ্ধার চোখে। কারণ রাজশ্রী ছিলেন একধারে বিদ্যাবতী, সঙ্গে বুদ্ধিমতী। হর্ষের দৃঢ় বিশ্বাস ছিল, রাজশ্রী যদি পুরুষ হতেন তাহলে তিনি থাকতে স্থানেশ্বরের সিংহাসনে বসবার যোগ্যতা আর কারোরই হতো না। সেনাপতি সিংহনাথ বললেন, আচ্ছা দেব, রাজশ্রী দেবীকে আগে উদ্ধার করতে গেলে ওই নরাধম গৌরাধিপতি যদি পালিয়ে যায়, মানে বলছি বঙ্গ হচ্ছে দুর্গম দেশ, সেখানকার লোকেদের আশ্রয় কেবল স্থলপথে নয় জলপথেও। একবার সে পালানোর সুযোগ পেলে আমরা কি আর তাকে ধরতে পারবো? হ্যাঁ, না হয়তো পারবো না, কিন্তু তবুও উপায় নেই সিংহনাথ। রাজশ্রী দেবীর ধমনীতে প্রবাহিত হচ্ছে আমার স্বর্গীয় পিতৃদেবের পবিত্র রক্ত। দেখো, তার উপরে আমি আমার পিতামাতাকে হারিয়েছি, একমাত্র ভ্রাতাকেও তো হারালাম। পৃথিবীতে এখন দিদি ছাড়া আমার আর আপনজন তো কেউ নেই। আর সবসময় এটা যেন আমার দিদির সঙ্গে 100 শশাঙ্কর তুল্যমূল্য হয় না। দেখো, আগে তো দিদিকে ফিরিয়ে আনি, তারপর অন্য কথা। ও আচ্ছা দেব, তা আমার প্রতি আপনার কি আদেশ? দেখুন, আপনি এখন থেকেই নতুন সৈন্য সংগ্রহের চেষ্টা করুন। ইতিমধ্যে আমি 1000 লোক নিয়ে দিদি সন্ধানে যাত্রা করব। ফিরে এসে যেন সেনাদলকে প্রস্তুত অবস্থাতেই দেখতে পাই। হর্ষের বন্ধু কবি বাণভট্ট সাবধান করলেন। তিনি বললেন, হ্যাঁ, মানে দেখবেন রাজপুত্র, রাজশ্রী দেবীকে উদ্ধার করতে যেন বিলম্ব না হয়। নিজের প্রতিজ্ঞার কথাটা আপনাকে সর্বদাই স্মরণ রাখতে হবে। বাঙালি পাখি শশাঙ্ক যদি উড়ে পালায়, তাহলে সারা জীবনই আপনাকে ওই নোংরা বাম হাত দিয়েই অন্ন গ্রহণ করতে হবে। সেই কথার উত্তর না দিয়ে সিংহনাদের দিকে ফিরে হর্ষ বললেন, প্রধান সেনাপতি স্কন্দগুপ্ত এখন কোথায়? দেব, তাকে আমি যুদ্ধক্ষেত্রে দেখেছিলাম বটে, কিন্তু এখন তিনি জীবিত না মৃত না বলতে পারি না। বাণভট্ট বললেন, আচ্ছা হর্ষ, আপনি কি সেই স্কন্দগুপ্তের কথা জিজ্ঞাসা করছেন? মানে যার মহানাসিকা
আপনার সম্ভ্রান্ত পূর্বপুরুষদের নামের তালিকার চেয়েও বেশি দীর্ঘ। কবি, তোমার এই উপমাটি কিন্তু রুচিসম্মত হলো না। যাক সে কথা। হ্যাঁ, আমি তারই কথা জিজ্ঞাসা করছি। তুমি কি তার সম্বন্ধে কিছু জানো? হ্যাঁ, জানি বই কি রাজপুত্র। শশাঙ্ক পক্ষীর চঞ্চু তাড়নায় যুদ্ধক্ষেত্র থেকে লম্বা দিয়ে তিনি এখন ভীষণ লজ্জিত হয়ে পড়েছেন। এতটাই লজ্জিত যে এখন নিজের বাড়ির অন্দর মহলেই রমণীর মতন ঘোমটায় বদন ঢেকে অবস্থান করছেন। কবি, এখন পরিহাস রাখো। একবার প্রধান সেনাপতির কাছে যাও, তাকে বলে এসো যুদ্ধে জয় পরাজয় দুই থাকে। আর হ্যাঁ, প্রকৃত বীরকে কোনোদিনই কিন্তু স্পর্শ করতে পারে না পরাজয়ের গ্লানি। আর তিনি যদি প্রতিশোধ নিতে চান, তাহলে শশাঙ্কের সঙ্গে আবার দেখা করবার জন্য যেন প্রস্তুত থাকেন। আমি চললাম। হর্ষ প্রস্থান করলে বানভট্ট বললেন, ওহে বাবু সিংহনাথ, স্কন্দগুপ্তের কেবল অতি দীর্ঘ নাসা নয়, তার কেশও অতি পক্ক। রাজপুত্র শ্রীহর্ষ তাকে যে কথাগুলি বলতে বললেন তা শুনলে তিনি কি মনে করবেন বলো দেখি? হ্যাঁ হ্যাঁ, মানে কি মনে করবেন? হ্যাঁ, মনে করবেন ছেলেটি গোপ না গজাতেই, গলার স্বর ভারী হওয়াতেই জ্যাঠামশাই হবার চেষ্টা করছেন। সেনাপতি সিংহনাদ কোনো কথা না বলে মুখ টিপে একটু হাসার চেষ্টা করলেন, কিন্তু স্পষ্ট তিনি হাসলেন না। বিন্ধ্য পর্বতমালার পাদদেশে জঙ্গলাকীর্ণ প্রদেশ। এত ঘন জঙ্গল যে 5 হাত অগ্রসর হলেই দৃষ্টি যেন বন্ধ হয়ে যায়। সেখানে বাঘ, ভাল্লুক, অজগর, বিষাক্ত সাপ সবই আছে। তার উপরে যে সময়ের কথা বলছি, তখন সেখানে পশুরাজ সিংহের প্রতাপও বড় কম ছিল না। আর হ্যাঁ, সেখানে বাস করত মানুষও, কিন্তু তারা সভ্য মানুষ নয়, অসভ্য ভিল জাতি। একসময়ে তাদেরই পূর্বপুরুষরা ছিল ভারতের আদিম বাসিন্দা। কিন্তু বিদেশি আর্য জাতির দ্বারা যখন উত্তরাপথ অধিকৃত হল, তখন তারাই এসে আশ্রয় গ্রহণ করেছিল এই সমস্ত দুর্গম গহন বনে বা পর্বতের অন্তরালে। তাদের আত্মরক্ষার সম্বল ছিল কেবলমাত্র বল্লম আর তীরধনুক। তারই সাহায্যে তারা করত দুর্দান্ত সিংহ আর ব্যাঘ্রদের প্রাণে ভীতির সঞ্চয়। শিকারই ছিল তাদের প্রাণ ধারণের প্রধান উপায়। কিন্তু শিকার না জুটলেও তাদের খাদ্যের অভাব কোনোদিনই হতো না। অসংখ্য বৃক্ষ দেবতা হাজার হাজার পত্রশ্যামল শাখাবাহু বিস্তার করে তাদের সামনে তুলে ধরত অফুরন্ত আর সুমিষ্ট অমৃত ফল, এবং তাদের তৃষ্ণা নিবারণ করবার জন্য ছুটে আসত সঙ্গীত মুখরা সুধাময়ী নির্ঝরণী আর তটিনীরা। ছিল না কোনো অভাব, ছিল না সংকীর্ণ সমাজের এই বাঁধন। নাগরিক এবং পরম শত্রু আর্যদের কার্য বা অকার্য নিয়ে তারা একটুও মাথা ঘামাত না। বনে বনে বা পাহাড়ের শিখরে শিখরে আগল ভাঙা উদ্দাম পুলকে স্বাধীনভাবে বিচরণ করত প্রকৃতির একান্ত প্রাণের দুলালের মতন। স্থানীয় ভিলদের এক সর্দার ছিল, তার নাম ছিল লটনা। বয়স 50-এর ওপারেই, কিন্তু জোয়ান সে 30 বছরের যুবকের মতন। তার সেই 7 ফুট লম্বা দেহ আর 45 ইঞ্চি চওড়া বুকের পাটা দেখলে চমকে ওঠে দুর্দান্ত সিংহদের চক্ষু পর্যন্ত। সভ্য মানুষদের নির্দয় অসভ্যতার কবল থেকে নিস্তার পাওয়ার জন্য এই লটনা সর্দারের কাছে এসেই আশ্রয় গ্রহণ করেছিলেন স্থানেশ্বরের রাজকন্যা আর কান্যকুব্জের মহারানী রাজশ্রী দেবী। বয়স তার 24-এর বেশি হবে না, কিন্তু এখনো তাকে দেখলে মনে হয় 15-16 বছরের একটা বালিকার মতন। বর্ণ তার হস্তিদন্ত শুভ্র নয়, পক্ক আপেলের মতন রঙিন। সুডৌল তনু, পরিপুষ্ট বাহু, কোমলতা মাখানো মুখখানি দেখলে কঠোর পাথরও বুঝি তরল হয়ে যায়। আর সেই দুটো আহত নয়ন, তাদের ভিতর থেকে বেরিয়ে আসছে যেন আত্মসমাহিত দিব্য দৃষ্টি। আলুলায়িত কেশ, বিধবার শুভ্র বেশ, দেখলেই মনে হয় যেন মূর্তি ধারণ করেছে সুপবিত্র এক অচঞ্চল হোমাগ্নিশিখা। সেদিন সকালেই স্তম্ভিত লটনা সর্দার দাঁড়িয়েছিল চিত্রাপিতের মতন। তারই সামনে ভূমিতলে নত নেত্রে উপবিষ্ট ছিলেন রাজকন্যা রাজমহিষীর রাজশ্রী।
কিছু দূরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সর্দারের অনুচররা। অবশেষে মুখ লটনা খুঁজে পেল তার আড়ষ্ট কণ্ঠস্বর। সসম্ভ্রমে হেঁট হয়ে বলল, লড়কি, তাহলে সত্যি কি তুই আমাদের ফাঁকি দিবি? রাজশ্রী ধীর কণ্ঠে বললেন, এখনো কি তুমি আমার মনের ব্যথা বুঝতে পারছো না? লটনা অত্যন্ত দুঃখিত ভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ, বুঝতে পারছি বেটি, বুঝতে পারছি। যার স্বামী নেই তার কেউ থাকে না বটে, কিন্তু মাই, আমরা তোর বেটারা, আমরা তো এখনো তোরই সামনে দাঁড়িয়ে। তুই আগে ছিলি শহরের রানী, কিন্তু আমরা যে আজ তোকে এই বনের রানী করে রাখতে চাই। তোদের শহরের চেয়ে এই আমাদের বন ভালো ঠয় নয় কি? বাবা, শহর ভালো কি বন ভালো তা নিয়ে কোনো কথা হচ্ছে না, কিন্তু আমার পক্ষে আর বেঁচে থাকবার কোনো কারণ নেই। আমার স্বামী পরলোকে গিয়েছেন, আমি হিন্দু নারী, আমারও উচিত সহগমন করা। তুমি বোধহয় শুনেছ, আমার মা ছিলেন স্থানেশ্বরের মহারানী। আমার মৃত্যুশয্যাশায়ী বাবা শেষ নিঃশ্বাস ফেলবার আগেই মা করেছিলেন জ্বলন্ত চিতায় আত্মদান। সেই পরম সতী জননীর কন্যা আমি, বিধবা হয়েও তবু এই তুচ্ছ জীবন আঁকড়ে আছি। কিন্তু কেন জানো? ভেবেছিলাম আমার স্বামীর হত্যাকারীর উপযুক্ত শাস্তি না দেখে আমি মরব না, কিন্তু সে আশা আজ স্বপ্নে পরিণত হয়েছে। দেবগুপ্তের কারাগার থেকে মুক্তি পেয়ে এখানে পালিয়ে এসেছি বটে, কিন্তু সেই দুরাচার হয়তো আজও আমার স্বামীর সিংহাসন অধিকার করে আছে। এখানে আসবার আগে কেবল এইটুকু খবর পেয়েছিলাম যে দেবগুপ্তকে আক্রমণ আর আমাকে উদ্ধার করবার জন্য আমার ভাই মহারাজা রাজ্যবর্ধন করেছেন যুদ্ধযাত্রা। এখন আমার কি ধারণা জানো? যুদ্ধে নিশ্চয়ই আমার ভ্রাতার পরাজয় হয়েছে। কে জানে আমার ভাই জীবিত আছেন কিনা। বাবা, দেবগুপ্ত যদি আবার আমার সন্ধান পায়, তাহলে আবার আমাকে বন্দি আর অপমান করতে পারে। আমার আর কোনো আশাই নেই। এখন আমার বিধবা হয়েও বেঁচে থাকা হচ্ছে মহা পাপ। সর্দার, তাহলে আমাকে আর বাধা দিও না। আমার জন্য এখনই চিতাশয্যা রচনা করো। লটনা শাস্ত্রু নেত্রে দুই হাত জোর করে বলল, কিন্তু মাই। এখনো কিন্তু? এইবারে রাজশ্রীর কণ্ঠস্বর হয়ে উঠল বিরক্ত আর ক্রুদ্ধ। তীক্ষ্ণ চোখে আর তীব্র কণ্ঠে বাধা দিয়ে তিনি বললেন, সর্দার, এখনো তুমি যদি আমার অনুরোধ রক্ষা না করো, তাহলে আমি অন্য যে কোনো উপায়ে আত্মহত্যা করতে বাধ্য হব। মাই, আমার একটি নিবেদন শোন। না, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই পৃথিবীর প্রত্যেক মুহূর্ত আমার পক্ষে এখন বিষাক্ত। যে নিজে মরতে চায় তাকে তোমরা বাঁচাবে কেমন করে? রাজশ্রীর এই মূর্তি দেখে লটনা আর কোনো কথা বলতে সাহসী করল না। অত্যন্ত বিমর্ষের মতন ধীরে ধীরে নিজের অনুচরদের কাছে গিয়ে অনুচ্চস্বরে কি একটা বলল। না, রাজশ্রী তা শুনতেই পেলেন না। দাউ দাউ করে জ্বলছে চিতা। ঊর্ধ্বে উঠে শূন্যকে দংশন করবার চেষ্টা করছে শত শত রক্তাক্ত লকলকে অগ্নিসর্প। আর তারও ঊর্ধ্বে তাদেরই দৃশ্যমান নিঃশ্বাসের মতন উঠে যাচ্ছে পুঞ্জ পুঞ্জ ধূম্রকুণ্ডলী। রাজশ্রী প্রস্তুত। ভয়শূন্য মুখে দৃঢ়পদে এগিয়ে গেলেন চিতার দিকে। আচমকাই কিছু দূরে জাগ্রত হল ঘন ঘন আকাশ কাঁপানো দামামা ধ্বনি। রাজশ্রী বেগে চিতার দিকে অগ্রসর হতে হতে সচকিত কণ্ঠে বললেন, সর্দার, ওই দুরাত্মা দেবগুপ্ত নিশ্চয়ই আবার আমাকে বন্দি করতে আসছে। অধিকতর বেগে ছুটে গিয়ে লটনা দাঁড়িয়ে পড়ল রাজশ্রীর পথ রোধ করে। তারপর বলল, হ্যাঁ মাই, একটু অপেক্ষা কর মাই। নিশ্চয়ই ও শত্রুর দামামা নয়। কাউকে গোপনে বন্দি করতে এলে কেউ কখনো ও দামামা বাজিয়ে নিজের আগমন সংবাদ দেয় না রে মাই। শত্রু নয়, বন্ধু। এই পৃথিবীতে আমার বন্ধু বলতে কে আছে সর্দার? উত্তর পেতে কিন্তু বিলম্ব হল না।
ঘন জঙ্গলের সবুজ প্রাচীর ভেদ করে আবির্ভূত হল এক অশ্বারোহী মূর্তি। উচ্চস্বরে সে বলল, রাজপুত্র হর্ষবর্ধন, স্থানেশ্বরের রাজপুত্র হর্ষবর্ধন এসেছেন তার সহোদরা রাজশ্রী দেবীকে সানন্দ সম্ভাষণ করতে। চিতার দিকে পিছন ফিরে দাঁড়ালেন রাজশ্রী। অরণ্যের অন্তরাল থেকে আত্মপ্রকাশ করছে দলে দলে অশ্বারোহী। অশ্বদের ধূলি ধূসরিত দেহ এবং ফেনায়িত মুখ দেখলে বুঝতে বিলম্ব হয় না যে বহু দূর থেকে অতি বেগে পথ অতিক্রম করে তারা উপস্থিত হয়েছে এখানে। অশ্বারোহীদের পুরোভাগে দেখা গেল হর্ষবর্ধনকে। এক লাফে মাটির ওপর নেমে পড়ে তিনি ছুটে এলেন তার দিদির কাছে। ব্যাকুলভাবে নিজের দুই হাত দিয়ে ভগিনীর দুই হাত চেপে উচ্ছ্বসিত বিস্ময়ে তিনি বললেন, দিদি, একই দেখছি দিদি, তোমার সামনে জ্বলন্ত চিতা কেন? বিষাদ মাখা হাসি হেসে রাজশ্রী ধীরে ধীরে বললেন, ভাই, ওই চিতাই যে এখন আমার একমাত্র শয্যা। না না, তা হয় না দিদি, না, তা অসম্ভব। দেখো, তোমাকে হারালে এই পৃথিবীতে আমি যে হয়ে যাব একেবারে একলা দিদি। একেবারে একলা কেন? তোমার মাথার উপর তো আছেন রাজ্যবর্ধন। তিনি এখন স্বর্গে। হ্যাঁ, সে কি? রাজশ্রী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। মগধ গৌড়ের রাজা শশাঙ্ক তাকে হত্যা করেছে দিদি। খানিকক্ষণ স্তম্ভিতের মতন থেকে রাজশ্রী বললেন, তুমি এই কি দুঃসংবাদ দিলে হর্ষ? 1 বছরের মধ্যে আমি মাতা, পিতা, ভ্রাতা আর আমার স্বামীকে হারালাম। আর সেই পাষণ্ড দেবগুপ্ত, এখন সে কোথায়? হ্যাঁ, নরকে। তাকে পরাজিত আর নিহত করবার পরই আমার দাদা মারা পড়েছেন দেবগুপ্তের বন্ধু ওই শশাঙ্কের হাতে। আর সেই খবর পেয়েই আমি আগে তোমাকে উদ্ধার করতে ছুটে এসেছি দিদি। এরপর তো আমাকে যেতে হবে শশাঙ্কের পিছনে। সে নাকি সমগ্র আর্যাবর্তে আবার গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। আগে কান্যকুব্জ অধিকার করে সে নাকি স্থানেশ্বর আক্রমণ করবে। কিন্তু কিন্তু না দিদি, আমি তাকে সে সুযোগ দেব না। হর্ষ, সম্ভ্রান্ত রাজবংশে তোমার জন্ম। তুমি যে রাজকর্তব্য পালন করতে পারবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু আমার স্বামী হন্তা শাস্তি পেয়েছে, সেজন্যই তো আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। কিন্তু দিদি, তোমার ভাতৃহন্তা তো এখনো শাস্তি পায়নি। তাই জন্য তো তুমি রইলে হর্ষ। না দিদি, না, আমি যাব এখন শশাঙ্ককে শাসন করতে। আমার অবর্তমানে স্থানেশ্বরের শুভাশুভ দেখবে কে? যুদ্ধের পরিণাম তো অনিশ্চিত। রণক্ষেত্রে যদি আমারও মৃত্যু হয়, তখন তুমি ছাড়া পিতার বংশে রাজ্য চালনা করবার মতন তো আর কেউ থাকবেই না দিদি। রাজশ্রী সবিস্ময়ে বললেন, তুমি কি বলতে চাও হর্ষ? আমি রাজ্য চালনা করব? তুমি কি ভুলে গিয়েছ আমি নারী? না না, কিছুই ভুলিনি দিদি, কিছুই ভুলিনি। তুমি নারী বটে, কিন্তু তুমি কি চেষে নারী? হ্যাঁ, পিতা বলতেন বিদ্যাতে বুদ্ধিতে তোমার সঙ্গে তুলনীয় কোনো পুরুষ তার সমগ্র রাজ্যে নাকি নেই। আমার কথা রাখো দিদি, তুমি যদি স্থানেশ্বরের ভার গ্রহণ করো, আমি তাহলে নিশ্চিন্ত মনে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে পারি। দ্বিধাজড়িত কণ্ঠে রাজশ্রী বললেন, ভাই হর্ষ। না দিদি, না, এখনো তুমি সব কথা তো শোনোইনি। রাজশ্রীকে বাধা দিয়ে বললেন হর্ষ, রাজ্যে ভীষণ বিশৃঙ্খলা উপস্থিত হয়েছে। বেশিরভাগ মন্ত্রীর ইচ্ছে নয় যে আমি সিংহাসনে আরোহণ করি। তাদের মতে নাকি আমি নাবালক। রাজ্য চালনা করবার মতন বিদ্যা বা বুদ্ধি নাকি আমার নেই। কেবলমাত্র আমার জ্ঞাতিভ্রাতা ভণ্ডী তাদের সকলের মুখ বন্ধ করে রেখেছেন। তিনি আমার পক্ষে না থাকলে স্থানেশ্বরের সিংহাসন এর মধ্যেই হয়তো আমার হাতছাড়া হয়ে যেত। দিদি, তোমার বিদ্যা বুদ্ধির কথা তো জানে না রাজ্যে এমন লোক কেউ নেই। আমি চিরদিন তোমার কাছ থেকে পেয়ে এসেছি মায়ের মতন স্নেহ। আর এই দুঃসময়ে তুমি যদি আমার মাথার উপরে থাকো, তাহলে পরম শত্রুরাও বাধ্য হয়ে আমার আনুগত্য স্বীকার করবে দিদি। এখনো রাজশ্রীর দ্বিধার ভাব কাটেনি। বাধো বাধো গলায় তিনি বললেন, ভাই হর্ষ, তোমার প্রস্তাব শুনে আমি ভীত হচ্ছি। হর্ষ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ, ভয়। কোনো ভয় নেই দিদি,
তোমার কাছে আসবার আগেই আমি এক বৌদ্ধ মঠে গিয়েছিলাম, নিজের ভবিষ্যৎ জানতে অবশ্যই। দিদি, আমি কি প্রত্যাদেশবাণী পেয়েছি জানো? জম্বুদ্বীপে প্রথম সাম্রাজ্য ছিল মৌর্য রাজাদের, দ্বিতীয় সাম্রাজ্য স্থাপন করেছিলেন মহারাজা ধীরাজ সমুদ্রগুপ্ত, তৃতীয় সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন হুন বিজেতা যশোধর্মদেব। আর এই প্রত্যাদেশবাণী যদি মানতে হয়, তাহলে আমি নাকি হব এখানকার চতুর্থ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। জানো, এই বিচিত্র বাণী শুনে পর্যন্ত আমার আশা হয়ে উঠেছে অত্যন্ত, সমস্ত চিত্ত আমার বিচরণ করছে অসীম আকাশে। দিদি, আমি কি স্থির করেছি তাও তোমাকে বলি শোনো। নিন্দুকদের মুখ বন্ধ করবার জন্য আমি আপাতত মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করব না। যতদিন না আমি প্রাপ্তবয়স্ক হই, যতদিন না নিজের শক্তির পূর্ণ পরিচয় দিতে পারি, ততদিন আমি রাজপুত্র শিলাদিত্য এই নাম গ্রহণ করেই নিজের কর্তব্য পালন করে যাব। শোনো দিদি, আসল রাজ্য চালনার ভার থাকবে তোমার উপর, আর অস্ত্র চালনা করব আমি। এই খণ্ড খণ্ড আর্যাবর্তকে আবার আমি অখণ্ড করে তোলবার চেষ্টা করব। কিন্তু দিদি, তুমি সহায় না হলে আমার পক্ষে এই ব্রত যে উদযাপন করা সম্ভবপর হবে না। রাজশ্রী পূর্ণ কণ্ঠে বললেন, হর্ষ, তোমার কথায় দেশের মঙ্গলের জন্যই আমার জীবনকে উৎসর্গ করলাম। ভগবানের ইচ্ছায় সফল হোক তোমার স্বপ্ন। সর্দার, নিভিয়ে দাও চিতার আগুন। নিয়তি বড়ই নিষ্ঠুর। বহুবার নির্মূল করেছে সে মানুষের বহু উচ্চাকাঙ্ক্ষা। শশাঙ্ক ভেবেছিলেন মালবরাজ দেবগুপ্তের সঙ্গে সম্মিলিত হয়ে পশ্চিম উত্তরাপদকে করতলগত করবেন, কিন্তু দেবগুপ্ত পড়লেন মৃত্যুমুখে। রাজা ও নেতার পতনের সঙ্গে সঙ্গেই মালব সৈন্যরা হয়ে গেল ছত্রভঙ্গ, এবং শশাঙ্ক হলেন তাদের মূল্যবান সাহায্য থেকে বঞ্চিত। তারপর অভাবিত উপায়ে রাজ্যবর্ধনকে পদ থেকে সরিয়ে শশাঙ্ক আবার কিঞ্চিত আশান্বিত হয়ে উঠেছিলেন বটে, কিন্তু দৈব চক্রে আবার নিবু নিবু হল তার আশার বাতি। অকস্মাৎই তার সৈন্যদলের মধ্যে দেখা দিল এমন এক মহামারী যে শশাঙ্কের অগ্রগতি একেবারে রুদ্ধ হয়ে গেল। রাজ্যবর্ধনের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তিনি যদি কান্যকুব্জ আর স্থানেশ্বর আক্রমণ করতে পারতেন, তাহলে তার সাফল্য ছিল সুনিশ্চিত। কারণ অপ্রস্তুত শত্রু দমন করা মোটেই কঠিন কাজ নয়। সেই সৌভাগ্য হল না শশাঙ্কর। একই স্থানে অচল হয়ে বসে বসে অসহায়ভাবে তিনি দিনের পর দিন চোখের সামনে দেখতে লাগলেন বিনা যুদ্ধে কেবলমাত্র মহামারীর কবলগত হয়ে ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে তার বিপুল সৈন্যবাহিনী। অবশেষে কয়েক মাস পরে মহামারী শান্ত হল বটে, কিন্তু সৈন্যবলের দিক দিয়ে শশাঙ্ক হয়ে পড়েছেন তখন রীতিমতন দুর্বল। তার উপর গুপ্তচরের মুখে শত্রুপক্ষের খবর শুনে শশাঙ্কের দুশ্চিন্তা ক্রমেই বেড়ে উঠতে লাগল। পরামর্শের জন্য তিনি সেনাপতি আর মন্ত্রীদেরকে আহ্বান করলেন। শশাঙ্ক বললেন, শুনুন, স্থানেশ্বরের রাজপুত্র হর্ষবর্ধন আমাকে আক্রমণ করবার জন্য অসংখ্য সৈন্য সংগ্রহ করেছেন, তবে এখনো তার সৈন্যসজ্জা সম্পূর্ণ হয়নি। এখনো যদি আমরা স্থানেশ্বর আক্রমণ করতে পারি, তাহলে হয়তো বিজয় লাভ আমরাই করব, কিন্তু বর্তমান অবস্থায় আমাদের পক্ষে সেটা সম্ভবপর হবে কি? সেনাপতি বললেন, অসম্ভব মহারাজ, অসম্ভব। মরক আমাদের অর্ধেক সৈন্যকে হত্যা করেছে, আর যারা বেঁচে আছে তাদেরও অধিকাংশের দেহ আর মন এত দুর্বল যে মৃতপ্রায় বললেও চলে। মহারাজ, এখন আমরা আক্রমণ করব কি, কোন রকমে আত্মরক্ষা করতে পারবো কিনা সেটাই সন্দেহে। জানি সেনাপতি, আমিও সে কথা জানি, কিন্তু আরো দুঃসংবাদ আছে। আপনারা সকলেই জানেন, কিছুকাল আগে কামরূপ রাজাকে যুদ্ধে আমরা পরাজিত করেছিলাম। আজ আমার বিপদ দেখে কামরূপ আবার সাহস সঞ্চয় করেছে। শুনলাম আমার বিরুদ্ধে হর্ষবর্ধনের সঙ্গে যোগ দেওয়ার জন্য কামরূপের রাজপুত্র ভাস্কর বর্মা সে প্রবল এক সৈন্য দলের সঙ্গে অগ্রসর হচ্ছে। এখন আমার কি করা উচিত? মহারাজ, এই উভয় সংকট থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে আবার বঙ্গদেশে ফিরে যাওয়া। না 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 না, শশাঙ্ক
মাথা নেড়ে বললেন, বিনা যুদ্ধে পলায়ন? হ্যাঁ, এই অঞ্চলের লোকেরা একে তো বাঙালিকে মানুষ বলে গণ্যই করতে চায় না, তার উপর বিনা যুদ্ধে শত্রু ভয়ে পলায়ন করলে আর্যাবর্তে আমাদের মুখ দেখাবার না আর কোনো উপায় থাকবে না। দেখুন, হারি আর জিতি, যুদ্ধ আমাদের করতেই হবে। মন্ত্রী আর সেনাপতি নিরুত্তর রইলেন। অধীরভাবে শশাঙ্ক এদিক ওদিক পদচালনা করতে করতে বললেন, এক জায়গা থেকে আমি সাহায্য পেতে পারি। দাক্ষিণাত্যের মহাপ্রভাবশালী চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী আমার পরম বন্ধু। এই বিপদের সময় সাহায্য প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই আমাকে নিরাশ করবেন না। আপনারা কি বলেন? মহারাজ, এক উত্তম প্রস্তাব, কিন্তু আমার সন্দেহ হচ্ছে চরম মুহূর্ত উত্তীর্ণ হয়ে যাওয়ার আগে চালুক্যরাজ আমাদের সাহায্য করতে পারবেন না। তবু চেষ্টা তো করে দেখব। ইতিমধ্যে হর্ষবর্ধন যদি আক্রমণ করেন, আমরা আত্মরক্ষার জন্য যতটুকু দরকার কেবল ততটুকুই বাধা দেব। সাধ্য মতন এড়িয়ে চলব সন্মুখ সমর। আমরা আক্রমণ করব চালুক্য রাজের সাহায্য আসবার পরেই। বিপক্ষের জন্য কিন্তু বেশিদিন আর অপেক্ষা করতে হল না। যথা সময়ে উত্তর পশ্চিমের বিশাল প্রান্তরের উপর দেখা দিল হর্ষবর্ধনের বিপুল বাহিনী। শশাঙ্ক বুঝতে পারলেন, অবিলম্বে চালুক্যরাজের সাহায্য না পেলে এই বৃহৎ বাহিনীকে ঠেকিয়ে রাখবার সাধ্য না তার কোনো মতেই হবে না। গোড়ার দিকে অবশ্য কয়েকটা খণ্ডযুদ্ধও হল। তারপরই বোঝা গেল, নিপুণ সেনানায়কের মতন হর্ষবর্ধন পরীক্ষা করে দেখছেন মগধবঙ্গের ব্যূহের দুর্বল অংশটা কোথায়। উভয় পক্ষই যখন বৃহত্তর শক্তি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, এমন সময়ে শশাঙ্ক স্বদেশ থেকে পেলেন আর এক ভীষণ দুঃসংবাদ। বৌদ্ধ ধর্মানুরাগী হর্ষবর্ধন শৈব শশাঙ্ককে আক্রমণ করেছেন শুনে বুদ্ধগয়া, পাটুলিপুত্র, কুশীনগরের বৌদ্ধ সন্ন্যাসীরা অত্যন্ত উৎসাহিত হয়ে উঠেছেন এবং তাদের প্ররোচনায় মগধবঙ্গের দিকে দিকে মাথা তুলে দাঁড়িয়েছে বিদ্রোহীরা। এখন শশাঙ্কের নিজের সিংহাসন পর্যন্ত বিপদগ্রস্ত। বিকৃত কণ্ঠে শশাঙ্ক বললেন, হ্যাঁ, দৈব প্রতিকূল। এরপরও আর সাম্রাজ্যের স্বপ্ন দেখা চলে না সেনাপতি। সেনাপতি, আপনি যতদিন পারেন শত্রুদের বাধা দিন। কিছু সৈন্য নিয়ে এখনই আমাকে ফিরে যেতে হবে বিদ্রোহ দমন করতে। গৃহশত্রুর চেয়ে বড় শত্রু আর কোথাও নেই। জানেন, বৌদ্ধরা মুখে করে অহিংসার জয়গান, অথচ আমার প্রজা হয়ে তারাই করতে চায় আমাকে পিছন থেকে দংশন। কিন্তু এই বক ধর্মীরা এখনো আমাকে ভালো করে চিনতে পারেনি। না, আমি হচ্ছি ধ্বংসের দেবতা শ্মশানপতি শিবের শিষ্য। বৌদ্ধদের এমন শাস্তি দেব যেটা তারা আর কোনোদিন ভুলতেই পারবে না। হর্ষবর্ধন যদিও রাজ উপাধি গ্রহণ করে রাজপুত্র শিলাদিত্য নামে পরিচিত হলেন, তবু তার রাজত্বকাল গণনা করা হয় রাজ্যবর্ধনের মৃত্যুর পর থেকেই, অর্থাৎ 606 খ্রিস্টাব্দ। রাজশ্রী দেবীর উপর প্রতিনিধি নৃপের কর্তব্যভার অর্পণ করে হর্ষ হলেন অনেকটা নিশ্চিন্ত। রাজশ্রী ললিত কলায় আর শাস্ত্র আলোচনায় যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছিলেন। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মেরও বিশেষ রূপে শিক্ষিতা। তার এই ধর্মানুরাগ হর্ষকেও বড় কম প্রভাবান্বিত করেনি। হর্ষ নিজে শৈব আর সূর্যাপোষক ছিলেন, কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত না হলেও তিনি হিন্দুর চেয়ে বেশি ভালোবাসতেন বৌদ্ধদেরকেই। দিদির হাতে রাজদণ্ড দিয়ে হর্ষ নিজের হাতে ধারণ করলেন শানিত তরবারি। কেবল শশাঙ্ককে পরাজিত আর বিতাড়িত করেই তিনি তুষ্ট হতে পারলেন না। মুক্তকণ্ঠে চারদিকে প্রচার করে দিলেন, সমগ্র আর্যাবর্তকে আমি আনব বিপুল একচ্ছত্রের ছায়ায়। আমার আদর্শ হলেন মহারাজা ধীরাজ চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত আর যশবন্তদেব। বহু খণ্ডে খণ্ডিত এই উত্তরাপথ ধাপে ধাপে নেমে যাচ্ছে চরম অধঃপতনের দিকে।
শিওরে তার সর্বদা জাগ্রত হয়ে রয়েছে ওই চবন আর হুন্দস্যুদের শনি দৃষ্টি। ছোট ছোট এই রাজারা পরস্পরের সঙ্গে আত্মঘাতী গৃহযুদ্ধে নিযুক্ত হয়ে আর্যদেরই খাত্র বীর্যকে ক্রমেই ঠেলে দিচ্ছেন ধ্বংসের মুখে। আর্যাবর্তকে আবার অখণ্ড করে তুলতে হলে তথাকথিত ওই রাজাদের নির্মমভাবে সমূলে উৎপাটিত করতে হবে তুচ্ছ আগাছার মতন। আর যতদিন এই মহান ব্রত উদযাপন করতে না পারি, ততদিন আমার তরবারিকে করব না আমি কোষবদ্ধ। স্বদেশের জন্য যার এতটুকু প্রাণের টান আছে, তাকেই আমি সাদরে আমন্ত্রণ করছি আমারই পতাকার তলায়। হর্ষবর্ধনের এই দৃপ্ত আহ্বানবাণী শ্রবণ করে আর্যবীরদের বুকের ভিতর আবার নতুন করে জেগে উঠল দেশাত্মবোধের উত্তপ্ত মত্ততা। দেশ দেশান্তর থেকে একজন একজন নয়, দলে দলে যোদ্ধারা এসে যোগ দিতে লাগল তারই বাহিনীতে। যশোধর্মদেবের বহুকাল পর আরও এক তরুণ আর্যবীর দিগ্বিজয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। সেই জন্যই তার সঙ্গীর অভাব হল না। এখানে প্রশ্ন উঠতে পারে, কিরকম সৈন্য নিয়ে হর্ষবর্ধন যুদ্ধযাত্রা করেছিলেন? 327 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন, তখন থেকে 6ষ্ঠ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় রাজাদের ফৌজ গঠনের পদ্ধতি ছিল প্রায় অপরিবর্তিত। মৌর্য চন্দ্রগুপ্ত তার বাহিনীকে 6 ভাগে বিভক্ত করেছিলেন। বাহিনী পরিচালনার জন্য তিনি প্রধান কর্মচারী রেখেছিলেন 30 জন, অর্থাৎ প্রত্যেক বিভাগে 5 জন করে। আর বিভাগগুলো এই রকম: প্রথমত নৌ বিভাগ, দ্বিতীয়ত রসদ বিভাগ, অর্থাৎ মাল চালান দেবার, দামামা বাদক, সহিস, কারিগর প্রভৃতি; তৃতীয়ত পদাতিক বাহিনী; চতুর্থত অশ্বারোহী বিভাগ; পঞ্চমত গজারোহী বিভাগ এবং ষষ্ঠত রথারোহী বিভাগ। ভারতীয় ফৌজ চিরকাল পদাতিক, অশ্বারোহী, রথারোহী আর গজারোহী এই 4 অঙ্গ নিয়েই গঠিত হতো। চন্দ্রগুপ্তের প্রতিভা এই সঙ্গে অতিরিক্ত আরও 2 অঙ্গ জুড়ে ছিল, নৌ বিভাগ আর রসদ বিভাগ। হয়তো গ্রিক ফৌজকে পর্যবেক্ষণ করে তিনি এই 2 অঙ্গের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। গ্রিক ঐতিহাসিক প্লিনির মতে ভারতীয় ফৌজের প্রত্যেক রথে থাকত সারথি আর 2 জন করে যোদ্ধা, এবং প্রত্যেক হাতির উপরে থাকত মাহুত আর সঙ্গে 3 জন করে ধনুকধারী। চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্যের মত ছিল ফৌজের পক্ষে সবচেয়ে দরকারি হচ্ছে রণহস্তীরা, কারণ শত্রু সৈন্য ধ্বংস করা যায় একমাত্র তাদেরই দ্বারা। মধ্যযুগের দিগ্বিজয়ী তৈমুর লং যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, ভারতীয় রাজাবাদশারা তখনও রণহস্তি ব্যবহার করতেন, কিন্তু তিনি এক নতুন কৌশল অবলম্বন করে ব্যর্থ করে দিয়েছিলেন হাতিদের সার্থকতা। তারই ফলে ভারতীয় ফৌজে রণহস্তীরা হয়ে উঠতে লাগল ভারতীয়দের পক্ষেই অধিকতর বিপজ্জনক। চন্দ্রগুপ্তের প্রত্যেক অশ্বারোহীর কাছেই থাকত 1খানা করে ঢাল আর 2টো করে বল্লম। পদাতিকদের প্রধান অস্ত্র ছিল চওড়া তরবারি, অতিরিক্ত হিসেবে তারা সঙ্গে নিত শূল অথবা ধনুকবাণ। আমরা এখন যেভাবে বাণ ছুড়ি, তারা কিন্তু সেভাবে ছুড়ত না। গ্রিক ঐতিহাসিক অ্যারিয়ান বলেন, ভারতীয় সৈনিকরা ধনুকের এক প্রান্ত মাটির ওপর রেখে বাম পায়ের চাপ দিয়ে এমন ভয়ানক জোরে বাণ ত্যাগ করত যে শত্রুদের ঢাল বা লৌহ বর্ম পর্যন্ত কোনো কাজেই লাগত না। তাহলে তো বোঝাই যাচ্ছে সেকালের ভারতীয় ধনুক হতো আকারের রীতিমতন বৃহৎ। হর্ষবর্ধনের যুগে ভারতীয় বাহিনী যে ওইভাবেই গঠিত, এইটুকু তো অনুমান করা যেতেই পারে। কিন্তু তিনি ভারতীয় বাহিনীর চতুরঙ্গ থেকে বাদ দিয়েছিলেন প্রধান একটি অঙ্গ। যে কোনো কারণেই হোক, তিনি রথারোহী সৈন্য পছন্দ করতেন না, সেই জন্য তার বাহিনীতে সঙ্গে রথ থাকত না। তিনি যখন প্রথম দিগ্বিজয়ে যাত্রা করেন, তখন তার সঙ্গে ছিল 5000 রণহস্তি, 20,000 অশ্বারোহী এবং 50,000 পদাতিক। আরম্ভ হল রাজপুত্র শিলাদিত্যের দিগ্বিজয় যাত্রা। পরিপূর্ণ হয়ে গেল আকাশ বাতাস বিজয়ী বীরবৃন্দের জয়নাদ, সঙ্গে শত শত দামামার গম্ভীর মেঘগর্জনে।
হাজার হাজার গজ আর অশ্বের পদভারে থরথর করে কাঁপতে লাগলো পৃথিবীর বুক। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের বর্ণনায় দেখা যায় সসৈন্যে হর্ষবর্ধন ছুটে চলেছেন কখনো পশ্চিম দিকে এবং কখনো পূর্বাঞ্চলে। অবাধ্যদের দমন করতে করতে যায় দিনের পর দিন। হাতিদের পিঠ থেকে নামানো হয় না হাওদা, সৈনিকরা খোলবার অবকাশ পায় না শিরস্ত্রাণ। এইভাবেই কেটে গেল 5.5 বছর। ওদিকে আর্যাবর্তের উত্তর পশ্চিম প্রদেশ এবং এদিকে বঙ্গদেশের অনেকটা অংশ হল হর্ষবর্ধনের করতলগত। এখন তিনি রীতিমতন এক সাম্রাজ্যের অধিকারী। তার সামরিক শক্তিও হয়ে উঠেছে অতুলনীয়। তিনি ইচ্ছে করলেই যে কোনো সময়ে 60,000 রণহস্তি, 1 লক্ষ অশ্বারোহী এবং তার চেয়ে অনেক গুণ বেশি পদাতিক নিয়ে অবতীর্ণ হতে পারেন রণক্ষেত্রে। কিন্তু মগধ আর গৌড় থেকে আসছে দুঃসংবাদের পর দুঃসংবাদ। শৈব নরপতি শশাঙ্কের জন্য বৌদ্ধ সন্ন্যাসীরা নাকি আতঙ্কিত। বৌদ্ধরা পালিয়ে গিয়ে নেপালের পর্বতমালায় আশ্রয় নিয়েও মহারাজ শশাঙ্কের কবল থেকে কিছুতেই আত্মরক্ষা করতে পারছেন না। বৌদ্ধ ধর্মের প্রতি আন্তরিক শ্রদ্ধা আর অনুরাগ থাকলেও বুদ্ধিমান হর্ষের এটা বুঝতে বিশেষ বিলম্ব হল না যে অতঃপর তার প্রথম কর্তব্য হচ্ছে স্বরাজ্যে ফিরে যাওয়া এবং প্রকাশ্যে রাজা উপাধি গ্রহণ করে রাজমুকুট ধারণ করা। এতদিন তাকে নাবালক ভেবে যারা বিরোধিতা করে আসছিল, এইবারে তারা বিশেষভাবে অনুভব করতে পেরেছে হর্ষবর্ধনের সবল বীরবাহুর শক্তি। হর্ষের অঙ্গুলি তাড়নায় এই বৃহত্তর আর্যাবর্ত আজ মাথা নত করতে বাধ্য হয়েছে। বিনা বাধায় সিংহাসন অধিকার করবার এমন সুযোগ না, সেটা ত্যাগ করা উচিত নয়। আর শশাঙ্ক, সে তো হচ্ছে পলাতক সর্প। নিজের বিবর ত্যাগ করে বাইরে আসবার সাহস আর তার হবে না। আগে নিজের সিংহাসনের ভিত্তি সুদৃঢ় করি, তারপর শশাঙ্ককে শাসন করতে আর বেশি দিন সময় লাগবে না। প্রায় 6 বছর পরে বিজয়ী বীর হর্ষবর্ধন আবার ফিরলেন স্থানেশ্বরে। প্রজারা তার অভ্যর্থনার আয়োজন করল মহাসমারোহে। রাজপথে বিপুল জনতা। প্রত্যেক ভবন পত্র পুষ্প পতাকায় অলঙ্কিত। পুরো নারীরা অলিন্দে দাঁড়িয়ে শঙ্খধ্বনির সঙ্গে তরুণ রাজপুত্রের মাথার ওপর ছড়িয়ে দিচ্ছেন লাজাঞ্জলি। সকলেরই চোখে উৎসাহ, মুখে হাসি আর কণ্ঠে জয়ধ্বনি। স্থানেশ্বর আজকে শিলাদিত্যের অপূর্ব বীরত্বের জন্য গর্বিত। শত্রুরাও গ্রহণ করতে বাধ্য হয়েছে নিশ্চেষ্ট মৌনব্রত। এতক্ষণে কবিবন্ধু বাণভট্ট এসে হাস্যমুখে বললেন, রাজপুত্র শিলাদিত্য, আমার অভিনন্দন গ্রহণ করো। হর্ষবর্ধন বললেন, কবি, তোমার অভিনন্দন লাভ করে মহারাজা ধীরাজ হর্ষবর্ধন যুদ্ধ জয়ের চেয়ে বেশি গৌরব অনুভব করছেন। হ্যাঁ, মানে মহারাজা ধীরাজ হর্ষবর্ধন। আরে হ্যাঁ বন্ধু, রাজপুত্র শিলাদিত্য এরপর থেকে ওই নামেই পৃথিবীতে পরিচিত হবেন, বুঝলে? জয় মহারাজা ধীরাজ হর্ষবর্ধনের জয়। জয় মহারাজা ধীরাজ হর্ষবর্ধনের জয়। হর্ষবর্ধন এগিয়ে এসে বাণভট্টের কাঁধে এক হাত রেখে স্নিগ্ধ স্বরে বললেন, কিন্তু কবি, রাজ্যের চেয়ে কাব্য আর রাজার চেয়ে যে কবি বড়। দেখো, মহারাজা বিক্রমাদিত্য যতদিন বেঁচে ছিলেন নিজের রাজ্যে নিজের প্রজাদের কিন্তু পুজো পেয়েছেন, কিন্তু তার সভাকবি কালিদাস সর্বযুগের সর্বদেশের পূজা থেকে কিন্তু আজও বঞ্চিত নন। দেখো দেখো, এ রাজ্যের বাইরের লোকেদের কাছে আমি মহারাজা ধীরাজ বটে, কিন্তু তুমি যে আমার মনের মানুষ, তোমার কাছে আমি শ্রীহর্ষ ছাড়া তো আর কেউ নই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে খালি শ্রীহর্ষ নয়, তুমি হচ্ছ মহাকবি শ্রীহর্ষ। শোনো হর্ষবর্ধন, আমি ভবিষ্যৎবাণী করছি, পৃথিবীর দেশে দেশে তুমি ওই নামে অমর হয়ে থাকবে। হ্যাঁ, সে তো দুঃখের কথা বন্ধু। বেঁচে থেকে কেউ নিজের অমরত্বের তো সঠিক প্রমাণ পায় না, তাকে অমর করে তো ভবিষ্যতের মানুষ। কিন্তু মহারাজা,
তোমার অমরত্বের প্রমাণ পেয়েছি আমি বর্তমানেই। আমি কি তোমার রচনা পাঠ করিনি? হ্যাঁ, তার ছত্রে ছত্রে আছে অমরত্বের নিশ্চিত নিদর্শন। তোমার মুখে এই সমস্ত কথা শুনলে লোকে বলবে তুমি চাটুবাদ। হর্ষবর্ধন হাসতে হাসতে বললেন, না না, লোকের কথায় আমি কান দিই না, কিন্তু তুমি বিশ্বাস করো মহারাজ, এ হচ্ছে আমার আন্তরিক কথা। বাহ, উত্তম। তোমার উদর গহ্বর পরিপূর্ণ করে দেব মিষ্টান্নের স্তূপে। হর্ষবর্ধন প্রস্থান করলেন। আর্যাবর্তে আবার ফিরে এলো রাম রাজত্ব। হর্ষবর্ধনের সাম্রাজ্যের পশ্চিম সীমান্ত ছিল আরব সাগর, জলন্ধর আর নেপাল ছিল উত্তর সীমান্ত, এবং তার দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবাহিত হতো নর্মদা নদী। এই প্রকাণ্ড সাম্রাজ্য ৫-৭ বছরে তার হস্তগত হয়নি। আর্যাবর্তকে একই ছত্রের ছায়ায় আনতে তার কেটে গিয়েছিল দীর্ঘ ৩৭ বছর। কিন্তু কেবল অসি নয়, মসিকেও তিনি অবহেলা করেননি। যখনই অবকাশ পেতেন বাণভট্টের সঙ্গে করতেন কাব্য আলোচনা, এবং এই একাত্ম সাহিত্য সাধনার ভিতর দিয়ে তার কেটে যেত দিনের পর দিন। তার বিচিত্র সাহিত্য সাধনায় অমর হয়ে আছে ৩খানি সুবিখ্যাত নাটক, নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা। তিনি কবি হলেও তার ব্যাকরণ সম্পর্কীয় রচনাও আছে, এবং সুন্দর হস্তাক্ষরের জন্য তার নাম খুবই বিখ্যাত ছিল। তার হস্তাক্ষরের নমুনা আজও বিদ্যমান আছে। উপরন্তু তিনি কেবল নাট্যকার নন, অভিনেতাও ছিলেন। স্বরচিত নাটকে ভূমিকা গ্রহণ করে তিনি অবতীর্ণ হতেন রঙ্গমঞ্চে। তাহলে তো বোঝাই যাচ্ছে তার প্রতিভা ছিল সর্বতোমুখী। পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীরা ছিলেন বটে, কিন্তু রাজ্য চালনা করতেন তিনি স্বয়ং। প্রজাদের ভালো মন্দ দেখতেন স্বচক্ষে, এবং তাদের অভিযোগ শুনতেন স্বকর্ণে। স্থানেশ্বর থেকে তিনি রাজধানী তুলে নিয়ে গিয়েছিলেন কান্নকুব্জে। সেখানকারই মহারানী ছিলেন তার সহোদরা রাজশ্রী দেবী। কিন্তু রাজকার্যের জন্য রাজধানীতে তিনি স্থির হয়ে বসতেই পারতেন না। দেশে দেশে যুদ্ধক্ষেত্রে করতেন যোদ্ধার কর্তব্য পালন, এবং অসি যখন কোষবদ্ধ হতো তিনি করতেন রাজধর্ম পালন। বর্ষাকাল ছাড়া বছরের আর সবসময়ই সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে তিনি ভ্রমণ করতেন যাযাবরের মতন। অসাধুকে দিতেন শাস্তি, সাধুকে দিতেন পুরস্কার। দেশ থেকে দেশান্তরে যাওয়ার ব্যবস্থা ছিল এই রকম। হর্ষবর্ধন ভ্রমণের জন্য লতা পাতা শাখা দিয়ে তৈরি করিয়ে নিতেন চলন্ত প্রাসাদ। যখন যেখানে গিয়ে থামতেন তখন সেখানেই ওই প্রাসাদ স্থাপিত হতো, এবং তিনি তা ত্যাগ করলে সেটিকে পুড়িয়েও ফেলা হতো। তার সঙ্গী হতো হাজার হাজার লোকজন এবং কয়েক শত দামামা বাদক। রাজার প্রত্যেক পদক্ষেপের তালে তালে বেজে চলত শত শত সোনার দামামা। অর্থাৎ রাজা যদি ১০০ বার পা ফেলতেন, তাদের দামামা বাজাতে হতো ১০০ বার। আর্যাবর্তের আর কোনো সামন্ত রাজারই এই অধিকার ছিল না। হর্ষবর্ধনের যুগে অপরাধীদের শাস্তি দেবার পদ্ধতি ছিল যথেষ্ট নিষ্ঠুর। গুরুতর অপরাধের জন্য যারা ধরা পড়ত তাদের অবস্থা হতো রীতিমতন শোচনীয়। তাদেরকে মানুষ বলে গণ্যই করা হতো না, কেউ তাদের সাহায্যও করতে পারত না। মানুষের বসতির বাইরে নিয়ে গিয়ে তাদের ফেলে দিয়ে আসা হতো। তারা কেমন করে বাঁচবে নাকি বা মরবে তা নিয়ে কেউ মাথা ঘামানোর দরকার মনে করত না। কোনো কোনো অপরাধের জন্য নাক, কান, হাত, পা কেটে নেওয়া হতো। সন্তানরা পিতামাতার প্রতি কর্তব্য পালন না করলেও এই একই রকম শাস্তি লাভ করত, কিংবা কখনো কখনো লাভ করত নির্বাসন দণ্ড। লঘু পাপের জন্য হতো জরিমানা। জল কিংবা অগ্নি পরীক্ষারও চলন ছিল। অভিযুক্ত ব্যক্তিকে গভীর জলে বা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হতো। ডুবে গেলে বা পুড়ে মরলে ধরে নেওয়া হতো সত্যি সত্যি সে অপরাধী। কে জানে এইভাবে মারা পড়ত কত নিরপরাধ। আমরা আগেও বলেছি, হর্ষবর্ধন শিবকেও পুজো করতেন, সূর্যকেও মানতেন, এবং সঙ্গে সঙ্গে বুদ্ধদেব আর বৌদ্ধ ধর্মের প্রতি ছিল তার অটল ভক্তি। আধুনিক বিহারে নালন্দা নামে এক বিখ্যাত মঠ ছিল।
সেখানে কেবল বৌদ্ধ সন্ন্যাসীরা বাস করতেন না, তার মধ্যে ছিল প্রকাণ্ড এক বিশ্ববিদ্যালয়। হর্ষবর্ধনের যুগে সেখানে লেখাপড়া করত 10,000 ছাত্র। প্রতিদিন সেখানে 100 বেদি প্রতিষ্ঠিত হতো এবং তার উপর উপবিষ্ট হয়ে 100 অধ্যাপক করতেন শাস্ত্র নিয়ে আলোচনা। এই বিশ্ববিদ্যালয়ের জন্য রাজা দান করেছিলেন 100খানা গ্রাম, আর তারই আয় থেকে ছাত্রদের সমস্ত ব্যয় সংকুলন হতো। প্রতি 4 বছর অন্তর হর্ষবর্ধন আর একটা এমন কর্তব্য পালন করতেন, পৃথিবীর আর কোনো রাজা আজ পর্যন্ত তা করতেই পারেননি। আধুনিক এলাহাবাদে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে এখন যেখানে কুম্ভ মেলা হয়, হর্ষবর্ধন সেখানে গিয়ে উপস্থিত হতেন সদল বলে। তারপরে গত 4 বছর ধরে রাজভাণ্ডারে যত ঐশ্বর্য সংগৃহীত হতো তা নিঃশেষে দান করতেন সমাগত প্রার্থীগণকে। 643 খ্রিস্টাব্দ হর্ষবর্ধন যখন নিজের সাম্রাজ্যে সুপ্রতিষ্ঠিত জৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের সঙ্গে তার দেখা হয়। প্রয়াগের এই বিচিত্র দানোৎসবে হিউয়েনসাং নিজে উপস্থিত ছিলেন। তিনি স্বচক্ষে সমস্ত দেখে যা বলেছেন তা এই রকম। গঙ্গা যমুনার সঙ্গমস্থলে এসে সমবেত হয়েছেন হর্ষবর্ধনের সঙ্গে অসংখ্য রাজকর্মচারী, অনুচর, সৈন্য আর সামন্ত রাজার দল। নির্দিষ্ট দিনে সেখানে এসে উপস্থিত হল বিরাট এক জনতা। তার মধ্যে ছিলেন বহু নিমন্ত্রিত ব্রাহ্মণ, সাধু, সন্ন্যাসী, অনাহুত, রবাহুত, অনাথরা আর ভিখারির দল। সংখ্যায় তারা 5 লক্ষের কম হবে না। হিউয়েনসাংকে সম্বোধন করে হর্ষবর্ধন বললেন, পরিব্রাজক, আমাদের বংশে পুরুষানুক্রমে এই রীতি পালিত হয়। এই রীতি অনুসারে প্রতি 5ম বছরে আমি প্রয়াগের এই পূর্ণতীর্থে এসে আমার সঞ্চিত সমস্ত ঐহিক সম্পত্তি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দান করে যাই। জানো, আজ 30 বছর ধরে আমি এই কর্তব্য পালন করে আসছি। এবার আমার 6ষ্ঠ দানযজ্ঞ। 2 মাস 15 দিন ধরে চলল এই অসাধারণ দানোৎসব। উৎসবের প্রারম্ভে দেখা গেল সানুচর সামন্ত রাজাগণের সুদীর্ঘ শোভাযাত্রা। সে এক বর্ণবহুল আর ঐশ্বর্যময় অতুলনীয় দৃশ্য। কারণ আপন আপন রাজকীয় মহিমা অক্ষুণ্ণ রাখবার জন্য কোনো রাজাই প্রাণপণ চেষ্টায় ত্রুটি করেননি। 5 লক্ষ দর্শকের মাঝখানে উচ্চাসনের ওপর বসে আছেন মহারাজা ধীরাজ হর্ষবর্ধন। তার দক্ষিণ পাশে উপবিষ্টা রাজশ্রী দেবী। তারপর যথাযোগ্য নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করেছেন অমাত্যরা, পদস্থ রাজকর্মচারীগণরা, সভাকবি বাণভট্ট আর অন্যান্য পণ্ডিতরা। প্রথম দিনে বুদ্ধদেবকে স্মরণ করে দান কার্য আরম্ভ হল। নদীর তীরে একটা পর্ণ কুটিরের মধ্যে স্থাপিত হল বুদ্ধদেবের মূর্তি। তারপর 2 হাতে বিলিত হল মূল্যবান সাজ পোশাক আর অন্যান্য উপহার। দ্বিতীয় আর তৃতীয় দিন হচ্ছে যথাক্রমে সূর্য আর শিবের দিন। চতুর্থ দিন দান গ্রহণ করতে এলেন 10,000 নির্বাচিত বৌদ্ধ ধার্মিক। তার পরের 20 দিন ধরে কাতারে কাতারে ব্রাহ্মণের দল এলো দান গ্রহণ করতে। ব্রাহ্মণদের পর জৈন আর অন্যান্য ধর্মাবলম্বীরা। তাদের তুষ্ট করতে লাগলো আরও পুরো 10 দিন। তারপর গোটা 1 মাস ধরে দান নিয়ে গেল লক্ষ লক্ষ দরিদ্র, অনাথ, পঙ্গু আর ভিক্ষুকের দল। এইভাবে অকাতরে দান করতে করতে রাজভাণ্ডারের 5 বছরের সঞ্চিত অর্থ একেবারে ফুরিয়ে গেল। হস্তি, অশ্ব আর সামরিক সাজসজ্জা ছাড়া রাজার নিজস্ব সম্পত্তি বলতে আর কিছুই রইল না। কিন্তু ওইগুলোকে দান সামগ্রী বলে গণ্য করাই চলে না, কারণ রাজ্য চালনা অসম্ভব হবে ওগুলোর অভাবে। তখন হর্ষবর্ধন সিংহাসন ছেড়ে নেমে এসে নিজের গা থেকে মণিমাণিক্য খচিত মুকুট, জড়োয়ার কণ্ঠহার, মৌলিমালা, কর্ণের কুণ্ডল, বাহুর বলয় ইত্যাদি এমনকি রাজ পরিচ্ছদ পর্যন্ত খুলে বিলিয়ে দিলেন হাসি মুখে। তারপর রাজশ্রী দেবীর দিকে ফিরে দাঁড়িয়ে বললেন, দিদি, আজ আমি সর্বহারা। আমার লজ্জা রক্ষা হয় তোমার কাছে এমন বস্ত্র ভিক্ষা করি।
রাজশ্রী তখন এগিয়ে গেলেন আশ্চর্য রাজভিখিরির দিকে। তারপরে গিয়ে দিলেন একটি ৮ পৌরে পুরাতন পোশাক। সেই পোশাক পরে হর্ষবর্ধন প্রশান্ত মুখে প্রথমে 10 দিকের বুদ্ধদেবের উদ্দেশ্যে বন্দনা, তারপর প্রণাম করলেন। তারপর পবিত্র আনন্দে উচ্ছ্বসিত হয়ে জোর হস্তে বললেন, এই বিপুল ঐশ্বর্য সুরক্ষিত স্থানে পুঞ্জীভূত করেও আমি নিশ্চিন্ত থাকতে পারতাম না, কিন্তু আজ আমি পরম নিশ্চিন্ত। ধর্মের নামে যা দান করলাম তা রক্ষিত হল যথাযোগ্য স্থানে। আহা, ভবিষ্যতে আমি যেন জন্মে জন্মে এইভাবেই দান করে বুদ্ধদেবের কৃপা লাভ করে ধন্য হতে পারি। পৌরাণিক যুগে দাতাকর্ণের কাহিনী কিন্তু অবিশ্বাস্য নয়। সম্রাট অশোকও যাপন করে গিয়েছেন সর্বহারা ভিক্ষুকের জীবন। তার পিতামহ সম্রাট চন্দ্রগুপ্ত নিজের পূর্ণ গৌরবের সময়ই স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে সন্ন্যাস নিয়ে প্রাণত্যাগ করেছিলেন প্রয়াপবেশনে। অদ্ভুত দেশ এই ভারতবর্ষ। এখানকার মাটিতে যা জন্মায় অন্য কোনো দেশ সেটা স্বপ্নেও কল্পনা করতে পারে না। কিন্তু রাজর্ষি হর্ষবর্ধন বারে বারে এইভাবেই সর্বহারা হয়েও সকলকে খুশি করতে পারেননি। বৌদ্ধরাই উচ্ছ্বসিত হয়ে বলতো, রাজর্ষি অশোকই আবার হর্ষবর্ধনের মূর্তি ধারণ করে অবতীর্ণ হয়েছেন ধরাধামে। নাম হতো সম্রাট অশোকেরই, আর অন্ধকারে পড়ে থাকতেন সম্রাট হর্ষবর্ধন। আর তাতেই তিনি খুশি। কিন্তু ব্রাহ্মণ পণ্ডিতরা হাসি মুখে তার দান গ্রহণ করেও তাকে 2 চোখে দেখতে পারত না। হিন্দু রাজার এই বৌদ্ধ প্রীতি তাদের কাছে অস্বাভাবিক আর অন্যায় বলেই মনে হতো। হর্ষবর্ধনের বিরুদ্ধে তারা চক্রান্ত করতে লাগল এবং আর্যাবর্তে বিদ্রোহের আগুন জ্বালবার জন্য গোপনে ইন্ধন জোগাতে লাগল হর্ষেরই এক মন্ত্রী অর্জুনাশ্ব। ইতিমধ্যেই ঘটেছে কয়েকটি প্রধান ঘটনা। মগধ গৌড়ের মহারাজা শশাঙ্কের মৃত্যু হয়েছে, সম্ভবত 619 খ্রিস্টাব্দের পরে। তার রাজ্য এসেছে হর্ষবর্ধনের অধিকারে। শশাঙ্কের বন্ধু চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে আক্রমণ করতে গিয়ে হর্ষবর্ধন নিজেই পরাজিত হয়েছেন 620 খ্রিস্টাব্দে। তারপরই তার উচ্চাকাঙ্ক্ষা আর দাক্ষিণাত্যের দিকে দৃষ্টিপাত করেনি। 643 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন গঞ্জামে গিয়ে শেষ যুদ্ধ করে তরবারি ত্যাগ করেছেন। তিনি হয়েছেন অহিংসার উপাসক। পুষ্পিত বকুল গাছের স্নিগ্ধ ছায়ায় একটি মর্মর বেদী, তারই ওপর বসে রাজকবি বাণভট্ট এক মনে হর্ষচরিত রচনায় নিযুক্ত। এমন সময় সেনাপতি সিংহনাদ সেখানে এসে উচ্চকণ্ঠে বললেন, ওহে বাণভট্ট। বাণভট্ট মুখ তুলে বললেন, হ্যাঁ, ব্যাপার কি? কাব্যকুঞ্জ বনে মত্তহস্তির প্রবেশ কেন? হ্যাঁ, একে তো তোমাদের মতন মেয়েলি কবিদের পাল্লায় পড়ে মহারাজা অসি ছেড়ে মুশির ভক্ত হয়েছেন, তার উপর ওই চীনা পরিব্রাজকটা এসে আমাদের অন্ন যে একেবারে মারবার চেষ্টা করছে, সে খবর রাখো কি? হ্যাঁ, তুমি পরিব্রাজক হিউয়েনসাংয়ের কথা বলছো? আরে হ্যাঁ গো হ্যাঁ, সে যে মহারাজকে নিজের হাতের মুঠোর ভেতর পুড়ে ফেলেছে, সে খবর জানো? হ্যাঁ, পরিব্রাজকের হাতের মুঠো এতটাই প্রকাণ্ড যে তার মধ্যে আমাদের এত বড় মহারাজা স্থান সংকুলান হয়েছে। আরে তাছাড়া আর বলি কি বলো, ওই চীনা পরিব্রাজক জাদু জানে, জাদু জানে। মহারাজা এতদিন হীনযান সম্প্রদায়ের বৌদ্ধদের প্রতি পক্ষপাতিত্ব দেখাতেন। প্রজারা তা পছন্দ না করলেও কোনো রকমে সহ্য করত। কিন্তু ওই চীনা পরিব্রাজকের পরামর্শে মহারাজা এখন ওই মহাযান সম্প্রদায়ের লোককেও মাথায় তুলতে চান। আহার নেই, নিদ্রা নেই, দিনরাত তিনি বুদ্ধ বুদ্ধ করে পাগল। হ্যাঁ, আর শোনো, তার কড়া হুকুম হয়েছে, সাম্রাজ্যের কোথাও আর জীব হিংসা চলবে না। যে আমিষ খাবে তার প্রাণদণ্ড অনিবার্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এই জন্য তুমি উত্তেজিত হচ্ছ কেন বন্ধু? মহারাজা তো তোমার বেতন বন্ধ করে দেওয়ার আদেশ দেননি। বাণভট্ট, তুমি হচ্ছে একটি আস্ত পণ্ডিত মূর্খ। বেতন এখনো পাচ্ছি বটে, কিন্তু তারপর আমরা তোমাদের মতন শাস্ত্রজীবী নই, আমরা অস্ত্রজীবী। কিন্তু রাজ্যের সকলকেই যদি অহিংসার সাধনা করতে হয়, তাহলে তো
আমাদের সমস্ত অস্ত্রশস্ত্রই ব্যর্থ। সেক্ষেত্রে অস্ত্রজীবীদের অকারণে বসিয়ে বসিয়ে মাইনে দিয়ে কেন পুষবেন? ও, তাহলে তোমার সন্দেহ ভঞ্জন করো। ওই দেখো, মহারাজা নিজেই এদিকেই আসছেন। হর্ষবর্ধন হাসতে হাসতে বললেন, কি ব্যাপার, এক আসরে অসি আর মসির সেবক? লক্ষণ তো ভালো নয়। কিন্তু মনকে সান্ত্বনা দেবার জন্য কিছুক্ষণ কাব্যগুঞ্জনে যোগ দিতে এলাম। আর এখানেও নতুন কোনো ষড়যন্ত্রের আয়োজন নাকি? ষড়যন্ত্র মহারাজ? হ্যাঁ বন্ধু, ষড়যন্ত্র। ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে চারদিকে চলছে ভীষণ ষড়যন্ত্র, বুঝলে? তুমি কি এরই মধ্যে সব কথা ভুলে গেলে? আচ্ছা বাণভট্ট, তুমিও তো ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি বটেই, কিন্তু কবি হয়ে আমি নিজের জাত খুইয়েছি। কি রকম? কবির তো জাতই নেই। কবির মানুষই জন্মদান করে সর্বজাতির সর্বশ্রেণীর মানুষদের। কিবা রাজা, কিবা কাঙাল, কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল। কবির আত্মীয়তা সকলের সঙ্গে, কবির সহানুভূতি সকলেরই উপরে। সাধু কবি সাধু। আচ্ছা বন্ধু, রাজাও তো কবিরই মতো। তারও তো উচিত নয় জাত বিচার করা। ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত সবাই তার পুত্র স্থানীয়। প্রত্যেক ধর্মকে সম্মান করা তো রাজারই কর্তব্য। কিন্তু সেই কর্তব্য পালন করেছি বলে আজ আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র। সিংহনাথ বললেন, না মহারাজ না, ওই চীনা পরিব্রাজক দেশ ত্যাগ করলেই ব্রাহ্মণদের আর কোনো আপত্তি থাকবে না। হর্ষবর্ধন তিক্ত স্বরে বললেন, ও তাই নাকি? তার রাজ্যে এখন যুদ্ধবিগ্রহ নেই বলে নিশ্চয়ই আপনি দিনরাত ব্যাপী নিদ্রাদেবী সাধনা করছেন। সিংহনাথ আমতা আমতা করে বললেন, না মানে মহারাজ, না মহারাজ, যুদ্ধও নেই, পরিশ্রমও নেই, তাই তো আমি আজকাল অনিদ্রা রোগে ভুগছি। তবে আপনি একথা শোনেননি কেন সেনাপতি? যে আমাকে হত্যা করবার জন্য সকলকে উত্তেজিত করছিল আমারই অন্যতম সেনাপতি অর্জুনাশ্ব। হ্যাঁ, বলেন কি মহারাজ? কোথায় সেই পাষণ্ড? মহারাজের আদেশ পেলে আমি তাকে এখনই চুলের মুঠি ধরে এখানে টেনে নিয়ে আসতে পারি। না, পারবেন না সেনাপতি, পারবেন না। অর্জুনাশ্ব আপনার চেয়ে নির্বোধ নয়, সে এখন পলাতক। তবু এইটুকু খবর পেয়েছি, সে সকলকে উত্তেজিত করে আমাকে হত্যা করবার পরিকল্পনা করছে। বন্ধু বাণভট্ট, আমার মন ভেঙে গিয়েছে। হ্যাঁ, সে কি? কেন মহারাজ? হ্যাঁ, বৃদ্ধ হয়েছি, পরলোকের দরজা চোখের সামনে খোলাই। সারা জীবন ধরে যাদের জন্য এই বিশাল সাম্রাজ্য গঠন করলাম, আমার দানের অধিকারী হওয়ার মতন যোগ্যতা তাদের কোথায়? দেখো বাণভট্ট, আমি অপুত্রক। আমার অবর্তমানে এই সাম্রাজ্যের কর্ণধার হওয়ার মতন তো কেউ নেই। জানো, অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি বেশ দেখতে পাচ্ছি চারদিকে অরাজকতার, রক্তপাত আর অত্যাচার। আমার এত সাধের সার্থক স্বপ্ন কোথায় মিলিয়ে যাবে শরতের সেই লঘু মেঘের মতোই। মহারাজা ধীরাজ শ্রীহর্ষবর্ধনের এই দুঃস্বপ্ন সত্যে পরিণত হতে বেশি দিন কিন্তু লাগল না। বলাই বাহুল্য, চৈনিক পরিব্রাজকদের প্রভাবে পড়ে হর্ষবর্ধন গ্রহণ করলেন মহাযান সম্প্রদায়ের মত। কিছুদিন যায়, সাম্রাজ্যের কোথাওই বহিঃশত্রু নেই, সিংহাসন নিষ্কণ্টক। বাণভট্টের সঙ্গেই নিরুদ্বেগে কাব্যচর্চা করেন শ্রী হর্ষবর্ধন। এ জীবনের মতন তিনি কোষবদ্ধ করেছেন তরবারিকে। এখন তার কাছে রাঙা রক্তের চেয়ে প্রিয় কালো কালী। বৌদ্ধ চীন সম্রাট হর্ষবর্ধনের সভায় আরও এক রাজদূত পাঠালেন, তার নাম ওয়াং হিউয়েনসি। দূতের সঙ্গে এলো 30 অশ্বারোহী দেহরক্ষী। আবারও এক চীনা দূত। জনগণের মনে নতুন করে জেগে উঠল সন্দেহ আর অসন্তোষ। কে জানে এই নবাগত কি গূঢ় উদ্দেশ্য নিয়ে পদার্পণ করেছে ভারতবর্ষে। পলাতক মন্ত্রী অর্জুনাশ্ব গোপনে কোথায় বসে দিন গুনছিল। এতদিন পরে এসেছে তার আত্মপ্রকাশের লগ্ন। অর্জুনাশ্ব রাজ্যের চারদিকে গুপ্তচর পাঠিয়ে দিল। তারা চুপি চুপি প্রচার করতে লাগল, অতি বার্ধক্যে রাজার মাথা খারাপ হয়ে গিয়েছে, প্রত্যেকেরই উচিত রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। তারপর ভারতের দুর্ভাগ্য নিয়ে এলো এক দুর্দিন। এক সংখ্যা রামে বুদ্ধদেবের সন্ধ্যা আরতি দেখে হর্ষবর্ধন প্রাসাদে ফিরে আসছিলেন। মহারাজ,
অন্ধকার ফুঁড়ে যমদূতের মতন বেরিয়ে এলো একদল অস্ত্রাধারী লোক। তারা হর্ষবর্ধনকে আক্রমণ করল একসঙ্গে। রাজার রক্ষীরা প্রাণপণে বাধা দিল বটে, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। দলে তারা হালকা। মহারাজা ধীরাজ শ্রী হর্ষবর্ধনের রক্তাক্ত দেহ পৃথিবীর কোলে শুয়ে ত্যাগ করলেন অন্তিম নিঃশ্বাস। ভারতের শেষ মহাবীর, আর্যাবর্তের শেষ সম্রাট। কবি শ্রীহর্ষ, যোদ্ধা শ্রীহর্ষ, রাজর্ষি শ্রীহর্ষ। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারতের ভাগ্যলক্ষ্মী হলেন আর্যাবর্তের নাট্যশালা থেকে আবারও অদৃশ্য। বিশাল সাম্রাজ্য হয়ে গেল খণ্ড বিখণ্ড। মৌর্য চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক, গুপ্তবংশীয় সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, কুমারগুপ্ত, দেবগুপ্ত, মালবরাজ যশোধর্ম দেব এবং সর্বশেষে স্থানেশ্বরের হর্ষবর্ধন। তারপর আর্যাবর্তে এমন কোন শক্তিধর মহাবীর আত্মপ্রকাশই করেননি যিনি সম্রাট উপাধি ধারণ করতে পারেন। হর্ষবর্ধনের চিতাশীতল হতে না হতেই প্রতিক্রিয়া শুরু হল। হর্ষবর্ধন নিঃসন্তান ছিলেন। তার হত্যাকারী অর্জুনাশ্ব যখন কান্যকুব্জের সিংহাসন অধিকার করল, তখন তাকে বাধা দিতে পারে রাজবংশে এমন কেউ ছিল না। এই অর্জুনাশ্বের পক্ষে ছিল দলে দলে অসভ্য জাতীয় যোদ্ধা। অর্থ দিয়ে এবং বেপরোয়া লুণ্ঠনের লোভ দেখিয়ে অর্জুনাশ্ব তাদের বশীভূত করেছিল। অর্জুনাশ্ব সকলকে সম্বোধন করে বলল, বন্ধুগণ, চীন সম্রাট উত্তরা পথে বৌদ্ধ ধর্ম প্রচার করবার জন্য আবার একদল লোক পাঠিয়েছে। এ কথা তোমরা সকলেই জানো। কিছুদিন আগে এইরকম এক প্রচারক এসে কেবল ওই হর্ষবর্ধনের ধর্মনাশী করেনি, রাজার যোগ্য উপঢৌকন হস্তগত করে আবার স্বদেশে পালিয়ে গিয়েছে। এবারের চৈনিক প্রচারকও যথেষ্ট মূল্যবান সামগ্রী উপহার পেয়েছে। তারাও পলায়ন করতে চায়, কিন্তু এবারে আমরা তাদের বাধা দেব, তাদের হত্যা করব এবং তাদের সমস্ত সম্পত্তি লুণ্ঠন না করে ছাড়ব না। হ্যাঁ, এ অন্যায় আমি প্রাণ থাকতে সহ্য করতে পারবো না। বন্ধুগণ, সৈন্যগণ, অগ্রসর হও। জয় দেবাদিদেব মহাদেবের জয়। আচম্বিতেই বিনা মেঘে বজ্রপাতের মতন অর্জুনাশ্ব তার দলবল নিয়ে চৈনিকদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বিদেশিরা এই অতর্কিত আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। তারা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলেন। দেহরক্ষীরা মারা পড়ল এবং সমস্ত সম্পত্তি লুণ্ঠিত হল। কিন্তু ওয়ান হিউয়েন সি তার কয়েকজন সঙ্গী নিয়ে কোনো রকমে নেপালে গিয়ে উপস্থিত হলেন। নেপাল তখন তিব্বতের বিখ্যাত বৌদ্ধ রাজা স্রংস্যান গ্যাম্পোর অধীনে। অর্জুনাশ্ব তখনও তিরহুত পরিত্যাগ করেনি। গুপ্তচর মুখে সে খবর পেল, আসছে সৈন্য, বিশাল সুশিক্ষিত তিব্বতী আর নেপালি সৈন্য, যাদের সমকক্ষ এখন কেউ নেই। সে তাড়াতাড়ি বাগমতী নদীর তীরবর্তী দুর্গের ভিতর আশ্রয় নিল। কিন্তু পূর্ণ হয়ে উঠেছে তখন অর্জুনাশ্বর বিষের পাত্র। মাত্র 3 দিনের চেষ্টার পর দখল হল সেই দুর্গ। অসভ্য জাতের অশিক্ষিত সৈন্যদের ওপর ভার দিয়ে অর্জুনাশ্ব দুর্গ ছেড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তার 10,000 সৈন্য বাগমতী নদীর গর্ভে লাভ করল সলিল সমাধি এবং তিব্বতীদের তরবারির মুখে উড়ে গেল প্রায় 3,000 মুন্ডু। অর্জুনাশ্ব পালিয়ে গেল, কিন্তু তখনও পরিতৃপ্ত হল না তার রাজ্য লিপ্সা। তাড়াতাড়ি নতুন সৈন্য সংগ্রহ করে আবার সে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হল, কিন্তু ভগবান মুখ তুলে তাকালেন না তার মতন প্রভু হন্তা বিশ্বাসঘাতকের প্রতি। এবারেও সে হারল, ধরা পড়ল সপরিবারে। বিজয়ী তিব্বতীদের হাতে আত্মসমর্পণ করল ভারতের 580টি প্রাকার বেষ্টিত নগর। ওয়ান হিউয়েনসি কিন্তু এবার অর্জুনাশ্বকে ছাড়লেন না। তাকে বন্দী করে নিয়ে গেলেন সুদূর চীন দেশে। ছুটে গেল বিশ্বাসঘাতকের সাম্রাজ্য লিপ্সা। হর্ষবর্ধনের মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গেই মগধবঙ্গের অধিপতি শশাঙ্কর উত্তরাধিকারী
মাধবগুপ্ত বা আদিত্য সেন আবার স্বাধীনতা অর্জন করেছিলেন। তারপর কেবল মগধবঙ্গ নয়, উত্তরে, পশ্চিমে, দক্ষিণেও রাজ্যের পর রাজ্য করল আপন আপন স্বাতন্ত্র্য ঘোষণা। আর্যাবর্ত আবার ডুবে গেল অন্ধযুগের বিস্মৃতির মধ্যে। প্রায় 2 শতাব্দী পরে 640 থেকে 810 খ্রিস্টাব্দ মিহির ভোজ কান্যকুব্জের সিংহাসনে আরোহণ করেছিলেন। উত্তরাপথের অধিকাংশই ছিল যার করতলগত, কিন্তু ভাগ্যক্রমে তার যুগে মেগাস্থেনিস, ফাহিয়েন বা হিউয়েনসাংয়ের মতন কোনো বিদেশি রাজদূত বা পরিব্রাজক আর্যাবর্তে আর আসেননি, এবং হরিসেন বা বাণভট্টের মতন কবিও রাজসভা অলঙ্কৃত করেননি। কাজেই মহারাজাধিরাজ মিহির ভোজের কীর্তিকাহিনীর সঙ্গে ইতিহাস কোনো পরিচয় স্থাপন করতে পারেনি। কথায় বলে, কৃপানের ঘরে শক্তিশালী হচ্ছে লেখনী। ভুল কথা নয়। আর্যাবর্ত আবার ডুবে গেল অন্ধকারের বিস্মৃতির মধ্যে। তাকে সূর্যের আলোকে আমন্ত্রণ করবার জন্য আর কোনো চন্দ্রগুপ্ত, আর কোনো সমুদ্রগুপ্ত বা আর কোনো হর্ষবর্ধন এসে দাঁড়াননি এই ভারতের মহামানবের তীরে। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের পাতায় অনির্বাণের সঙ্গে আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক কাহিনী অবলম্বনে মহাভারতের শেষ বীর হর্ষবর্ধন। আজকের সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। ও হ্যাঁ, যাওয়ার আগে আরও একবার বলবো, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, সাথে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। তাহলে আজকে আসি। সকলে ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন।